স্বাগত জানাচ্ছি ডিপের ইংলিশ সাবজেক্ট নলেজ যে ক্লাস আমরা আজ পর্যন্ত পড়েছি সেটার কিছুটা রিভিউ করার চেষ্টা করব আজকের এই ক্লাসে। রিভিউ বলতে আমি এটা বোঝাচ্ছি যে আমি আপনাদেরকে 5টা অধ্যায় দিয়েছিলাম, 5টা ইউনিট দিয়েছিলাম বুক রিভিউ করতে। তো ভাবলাম যেহেতু 5টা বুক রিভিউ কাজ করেছেন সেক্ষেত্রে আপনাদের কিছুটা হলেও ধারণা আছে। এই জন্য প্রথম ক্লাসে আমি এটা চেষ্টা করব যে আপনাদের একটু কনসেপ্ট দেওয়ার জন্য এখান থেকে কী ধরনের শর্ট কোয়েশ্চেন হয়, ব্রড কোয়েশ্চেন হয়। আজকের ক্লাসে মূলত উত্তর কিভাবে লিখবেন বা এগুলো নিয়ে খুব একটা ডিটেলসে যাব না। আমি কোয়েশ্চেনের ধরনগুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ারিং করব, ঠিক আছে? যেহেতু 5টা অধ্যায় সেহেতু আমরা চেষ্টা করব প্রথম থেকে সব বিষয়গুলো একটু খুঁটিনাটি তুলে ধরার জন্য। তো প্রথমে আমি বলতেছি যে আমাদের দেখবেন যে আমি যে আমার নোটটা সেটা শেয়ার করেছি হচ্ছে এখন যেটা আপনারা দেখবেন সেটা অফ টাইমে ক্লাস শেষে আপনার আইসিটি হোমটেকে পাবেন। মূলত এই ওয়েবসাইটটা আপনাদের জন্যই করা হয়েছে যে আপনারা যাতে যে কোনো সময় বাকি টাইম লাইফ টাইম এই বিষয়গুলো নিয়ে পড়তে পারেন, এর জন্য অর্থাৎ যখন তথ্য দরকার হবে এখান থেকে যাতে তথ্য নিতে পারেন। তাহলে আমরা যেমন আইসিটি হোমটেকে গেলাম, আমি এটা দেখাচ্ছি এই কারণে যে আমি ক্লাস শেষে আপনারা যাতে এখান থেকে আপনারা পড়তে পারেন। এখানে নোটের উত্তরগুলোও দেওয়া আছে। তো এই দেখেন আইসিটি হোমটেকের হোম পেজে আসছি, আমি হোম পেজে প্রশিক্ষণে যাচ্ছি। প্রশিক্ষণে গেলে আমরা বিভিন্ন সাবজেক্টগুলো দেখতে পাচ্ছি, তার মধ্যে ইংলিশ এসকেতে যাব। ইংলিশ এসকেতে যদি যাই তাহলে দেখেন এখানে 8টা ইউনিটের নোট অলরেডি দেওয়া আছে। আশা করি সবগুলো দেওয়া হবে আর কয়েকদিনের মধ্যেই আপনারা বাকিগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে দেখেন ইউনিট 6টা প্রথমে দেখাচ্ছে, কিন্তু ইউনিট 1, 2, 3, 4, 5, 6টার নিচে আছে 7, 8 দেখেন। তা আমরা এখন ইউনিট 1-এ যাব। তাহলে ইউনিট 1-এ ক্লিক দিচ্ছি আমি। আমি একসঙ্গে এইভাবে দেখানোর কারণ হচ্ছে যে আপনারা যাতে পরবর্তীতে এইগুলো পড়তে পারেন। ইউনিট 1 এটা হচ্ছে গেটিং ইন্ট্রোডিউস। এখানে লেসন আছে, লেসনগুলো আমরা এখানে খুব একটা সব করি নাই, যে মোটামুটি 3টা লেসন আছে মনে হয় এই ইউনিটে সম্ভবত। তো 3টা লেসনেই আমরা যে প্রশ্নগুলো হতে পারে শর্ট এবং ব্রড সেটা এখানে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। যেমন হোয়াট ডাজ মিন বাই গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন, অর্থাৎ গ্রিটিং এবং ইন্ট্রোডাকশন কাকে বলে এই প্রশ্নটা এখানে বলা আছে। তার মানে হোয়াট ইজ গ্রিটিং এভাবেও প্রশ্ন আসতে পারে কিন্তু, বা হোয়াট ইজ ইন্ট্রোডাকশন এভাবেও হতে পারে। একসঙ্গে দেওয়া হয়েছে হোয়াট ডাজ মিন বাই গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন। তো আপনার শুভেচ্ছা এবং আমরা পরিচিতিটা কিভাবে দেয় একজন মানুষের সঙ্গে, এইটা কিন্তু আলাদা প্রশ্ন, যে কীভাবে দিতে হয় ওটা আলাদা প্রশ্ন। এখানে বলা হচ্ছে যে গ্রিটিংস এবং ইন্ট্রোডাকশন কী। এখানে আমি প্রথম প্রশ্ন বলে জাস্ট একটু পড়ে শোনানোর চেষ্টা করছি, যে একটু জুম করে নেই, দেখতে পাচ্ছেন নিঃসন্দেহে না? গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন ইজ অ্যান অ্যাক্ট অফ কমিউনিকেশন in which দেখতে পাচ্ছেন না? একটু আপনাদের, আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি আর একবার চালু করি। এতক্ষণ দেখতে পাচ্ছেন না বলবেন না, আমি তাহলে কি দেখালাম? আমরা দেখতে পাচ্ছি স্যার। এবার দেখতে পাচ্ছেন? আমরা তো দেখতে পাচ্ছি স্যার। বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, এখন দেখতে পাচ্ছি না। এবার পাচ্ছেন? স্যার স্যার দেখা যাচ্ছে স্যার। গুড। এবার দেখেন গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন। ফার্স্ট শিফট, ক্লিয়ার আছে স্যার, ক্লিয়ার আছে।
ফার্স্ট শিফট তো দেখতে পাচ্ছেন, সেকেন্ড শিফট দেখতে পাচ্ছেন? হ্যাঁ এখন দেখা যাচ্ছে স্যার, ফার্স্ট শিফটে এখন দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে পাচ্ছি না আসলে তো আগে আমি পাচ্ছি না স্যার। স্যার আপনি আরেকবার ঢুকে অ্যাডমিট হয়ে যান, এরকম যদি হয়, কারণ প্রত্যেকের জন্য জন্য তো আমি ইয়া করতে পারবো না। আপনি দরকার হলে বেরিয়ে যান মিটিং থেকে, তা আবার ঢুকেন, দেখতে পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা স্টার্ট করতে পারি। যে ইউনিট 1 গ্রিটিং ইন্ট্রোডিউস, ইউনিটের নাম হোয়াট ডাজ মিন বাই গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন। তো এইখানে আমি শর্টকাট একটু আলোচনা করবো, সময় যেহেতু কম। গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন, গ্রিটিংস ইজ অ্যান ইন্ট্রোডাকশন greetings and introduction is an act of communication in which human beings purposely make their presence known to each other, to show attention to, and to suggest a type of relationship, usually cordial or social status, formal or informal, between individuals or group of people coming in contact with each other. Greeting are something used just prior to conversation or to greet in passing, such as on a sidewalk or trail. এনিওয়ে, এগুলোর ডিটেলসে আলোচনা আমি ক্লাসে করেছিলাম, যেমন এক্সাম্পল অফ সাম গ্রিটিংস অ্যান্ড ইন্ট্রোডাকশন, যেমন হাই, হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং, নাইস টু মিট ইউ, ইটস আ প্লেজার টু মিট ইউ, অ্যাটসেট্রা। এইগুলো আমরা কিন্তু সাধারণত গ্রিটিং ইন্ট্রোডাকশনে ব্যবহার করে থাকি। তো এইগুলোর নোট আপনাদের কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে, এই নোটগুলো আপনারা দেখে আপনারা আপনাদের নিজের মতো করে একটু ছোট বড় করে লিখে নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, এখন আমরা নাম্বার 2 এ যদি যাই, এটা কিন্তু শর্ট কোয়েশ্চেন হবে স্যার, মনে রাখবেন এটা হলো শর্ট কোয়েশ্চেন। নাম্বার 2, এটা কিন্তু ব্রড কোয়েশ্চেন। রাইট এ শেয়ার্ড প্যারাগ্রাফ ডিসক্রাইবিং দ্য প্রবলেম ইউ ফেস ইন টিচিং ইংলিশ অ্যাট প্রাইমারি স্কুল অ্যান্ড দ্য ওয়ে দ্যাট ইউ ডিল উইথ দ্য প্রবলেম। Try to use some of generalizing expression like generally speaking, on the whole, in general, by and large. এখানে 4টা ফ্রেজের কথা বলা হয়েছে স্যার, দেখবেন আপনারা যে জেনারেলি স্পিকিং, আমরা কথা বলার সময় এরকম বলি জেনারেলি স্পিকিং, অন দ্য হোল, ইন জেনারেল, বাই অ্যান্ড লার্জ। বলা হচ্ছে আপনি যে প্যারাগ্রাফটা লিখবেন সেই প্যারাগ্রাফটা কি হচ্ছে, ডেসক্রাইবিং দ্য প্রবলেম ইউ ফেস ইন টিচিং ইংলিশ অ্যাট ট্রেনিং স্কুল। ট্রেনিং স্কুলে আমরা যখন ইংরেজি শিক্ষাদান করি, মানে ইংরেজি পাঠদান করি, তখন কি ধরনের প্রবলেম আপনাকে প্রবলেমের বা সমস্যার মুখোমুখি হতে হয়, এই সমস্যার সম্মুখীন হ্যাঁ সম্মুখীন হতে হয়, হ্যাঁ কী ধরনের সমস্যা ফেস করেন, সেই সমস্যাগুলোকে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন। কিন্তু প্যারাগ্রাফ লেখার সময় আপনাকে এই 4টা যে ফ্রেজ আছে, এই 4টা ফ্রেজ আপনার প্যারাগ্রাফটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে, অর্থাৎ আপনি সেন্টেন্সের মধ্যে 4টা প্যারাগ্রাফ এনশিওর করবেন। কথা কি বোঝা গেছে? জি স্যার জি স্যার। তাহলে আপনি আপনার ইচ্ছা মতো অবশ্যই, হ্যাঁ এটার ব্যাপারটা হচ্ছে দ্য প্রবলেম আই ফেস ইন টিচিং ইংলিশ অ্যাট ট্রেনিং স্কুল, এটা হলো প্যারাগ্রাফের টাইটেল, তাই তো? এখন আমি টাইটেলটা যখন আমরা লিখবো, এখানে দেখেন একটা প্যারাগ্রাফ লেখা হয়েছে একটু বিস্তারিতভাবে, এটা আরও অন্যভাবেও দেওয়া যায়, এখানে এইভাবে দেওয়া আছে। কি কি প্রবলেম ফেস হয় দেখেন এখানে বলা আছে, এই যে নেটিভ ল্যাঙ্গুয়েজ, ডিস্ট্রিবিউটেড এনভায়রনমেন্ট অফ দ্য ক্লাস, লিমিটেড টিচিং রিসোর্সেস। এই প্রশ্নটা বড় প্রশ্ন বলে একটু বিস্তারিত লেখা আছে, এটা আপনারা আরও ছোট করেও ইচ্ছা করলে একবারে এরকম ছাড়া একবারে ঢালো একটা প্যারাগ্রাফের মতোও লিখতে পারেন। ঠিক আছে, তো সেখানে আপনি দেখবেন যে জেনারেলি স্পিকিং বা ওই যে বাই অ্যান্ড লার্জ এই কথাগুলো রাখবেন। এটাই হলো মূলত এখানে প্রশ্নটা, এটা বড় প্রশ্ন। আর একটা দেখেন, হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আদার পিপল, হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউর সেলফ টু আদার পিপল, অন্য লোকের কাছে আপনি নিজেকে কীভাবে পরিচিত করবেন, মানে নিজের পরিচয়টা আপনি কীভাবে দেবেন। এটা সাধারণত শর্ট কোয়েশ্চেন হয়, এই প্রশ্নটা সাধারণত শর্ট কোয়েশ্চেন। ইংলিশে, হ্যাঁ ইংলিশে শর্ট কোয়েশ্চেনের নম্বর কত আছে আমরা জানি কি? শর্ট কোয়েশ্চেনে স্যার হ্যাঁ 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 5টা প্রশ্ন, 5 দুগুণে 10। আর ব্রডে হচ্ছে 4টা প্রশ্ন দেওয়া থাকবে, 2টার উত্তর লিখতে হবে, 5 দুগুণে 10, সরি
10 দুগুণে মানে 10 দুগুণে 20। স্যার হ্যাঁ, ওটাতে আছে 20। 10 দুগুণে 20 স্যার। ওই 20 আর এই 10 আর হচ্ছে এমসিকিউ 10 তে 40, ঠিক আছে? ওকে, তাহলে এই প্রশ্নের উত্তর আপনারা তো আপনাদের মতো লিখবেন। আমি খালি আজকে কিন্তু উত্তর নিয়ে কিন্তু লিখবো না, সরি বলবো না। কেন, উত্তরগুলো কিন্তু আমি অলরেডি আপনাদেরকে পাবলিশ করে দিয়েছি, এখান থেকে আপনারা ধারণা নিতে পারেন, পরে পড়ে নেবেন স্যার, ওয়েবসাইটে দেওয়া আছে, ঠিক আছে? তারপরে দেখেন 4 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ডিপিএড কোর্স? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ইউর ডিপিএড কোর্স? ডিপিএড কোর্সের গুরুত্ব কি, মানে গুরুত্বগুলো লিখতে বলতেছে। এটাও শর্ট কোশ্চেন, তাই না? দেখেন উত্তরটা একটু এখানে একটু আমি উত্তরটা পড়ে শোনাই, এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি, এই প্রশ্নগুলো একটু বেশি আসে। The DPED program is concerned with the development of our primary school teacher. The program focuses on the professional development of teachers leading to their knowledge and understanding at a deeper level. The DPED course has been designed to bring about a change in our primary education system, particularly in the teacher to education system through its modern and dynamic approach. There is no gainsaying that our primary education has grown out of date in the এখানে একটা হয়েছে, একটু সমস্যা হয়েছে। আচ্ছা, এটা আমি একটু কারেক্ট করে দেবো, এখানে লাইনটা কমপ্লিট নাই, ঠিক আছে? দেখি তো এখানে কি আছে, মানে ভুল হলো কি। এখানে ভুল হয়েছে, লিখবো না। আচ্ছা, এবার আমরা 5 নম্বর প্রশ্নটা দেখি, হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ টু ইয়োর নিউ স্টুডেন্ট? আপনি আপনার নতুন, আপনি একটা স্কুলে ধরেন গিয়েছেন, বা নতুন টিচার অথবা আপনার ছাত্ররা নতুন, সেক্ষেত্রে আপনি তাদের কাছে কিভাবে পরিচয় করবেন নিজেকে? যেমন বলছে, হ্যালো এভরিবডি, মাই নেম ইজ এক্স, আই উইল বি টিচিং ইংলিশ, জাস্ট এ লিটল বিট অ্যাবাউট মি, মানে আমার সম্পর্কে কিছু কথা হলো। আই আই ওয়াজ অ্যান MA ইন ইংলিশ, আই হ্যাভ বিন টিচিং ইন দ্য স্কুল ফর অ্যাবাউট 5 years নাও, আই হ্যাভ এ ডটার অ্যান্ড এ সান who are both in this school, who really like to travel as a family. I love cycling. My hobby is drawing picture. I can't wait to get to know you guys. I'm really looking to teach you guys. ধরেন আপনি আপনার নিজের কথা বলবেন, এখানে আমরা উত্তর লিখেছি এভাবে, তাই আপনারা এখানে আপনার নিজের কথা লিখবেন, ঠিক আছে? এইভাবে এখানে বিস্তারিত আছে, এটা শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন, যে কোনোভাবে আসলে, ব্রডে আসলে বেশি লিখবেন, শর্টে আসলে কম লিখবেন। তো এখানে অনেক বিস্তারিত আছে, এটা যদি ব্রড কোয়েশ্চেন হয়, এটা কিন্তু হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ টু নিউ স্টুডেন্ট, এটা কিন্তু ব্রড কোয়েশ্চেন আসতে পারে, তাই না? এটা ব্রড কোয়েশ্চেন আসতে পারে, আসলে আপনি এটা একটু বিস্তারিত দেওয়ার চেষ্টা করবেন। স্যার 6 নাম্বার, স্যার 6 নাম্বারটা আর একবার দেখবো স্যার। 6 না 5? হাউ ডু, স্যার 6 তো আমি দেখাইনি, আমি তো দেখাচ্ছি 5। হাউ ডু ইউ ইন্ট্রোডিউস ইউরসেলফ টু ইউর নিউ স্টুডেন্ট, আর 6 নাম্বার হচ্ছে নিচে আছে স্যার, হোয়াট ডু ইউ মিন বাই এ পার্সোনাল প্রোফাইল? পার্সোনাল প্রোফাইল, 4 নাম্বারটা স্যার। হুম, ও আপনারা বোধহয় ওয়েবসাইটে দেখতেছেন না, সরি আমি ওয়েবসাইটে চলে গেছি, ঠিক আছে দেখেন, হোয়াট ডু মিন বাই এ পার্সোনাল প্রোফাইল, এটাও শর্ট কোয়েশ্চেন হবে। তারপরে 8 নাম্বারে এটা দেখবেন বড়, সরি 7 নাম্বারটা বড় হবে, দেখেন, হোয়াট ইজ জব, মেক এ ডেইলি রুটিন কনসিডারিং ইয়োর ওন জব। এখানে জবের একটা ধারণা দেওয়া হয়েছে, জব, এমপ্লয়মেন্ট, ওয়ার্ক or occupation is a person's role in society, more specifically an activity often regular and often performed in exchange for payment. এটা জবের সংজ্ঞা অন্যভাবেও দিতে পারেন, এটা এইভাবে দেওয়া আছে। ডেইলি রুটিনটা কি, হোয়াট ইজ ডেইলি রুটিন? তাহলে এখানে ডেইলি রুটিন মিনস মোস্ট পিপল স্লিপ অ্যাট লিস্ট পার্ট অফ
the night and are active in daytime. Every life, daily life or routine life comprise the way in which people typically act, think and feel on a daily basis. Everyday life may be considered as routine, natural, habitual or normal. এগুলো আপনারা নিজের মতো করে লিখতে পারবেন। এখানে জাস্ট একটা ধারণা দেওয়া হয়েছে। ডেইলি রুটিন কনসিডারিং মাই ওন জব অ্যাজ এ টিচার, মানে টিচার হিসাবে আমার প্রতিদিনের রুটিনটা কীরকম সেটা এখানে কিন্তু বর্ণনা করা হয়েছে। এটা অবশ্যই আপনারা আপনাদের নিজের কথাই লিখবেন। 8 নম্বর কোয়েশ্চেন দেখেন, এটাও ব্রড কোয়েশ্চেন। মেক এ লিস্ট ডিফারেন্ট টাইপ অফ জব, হুইচ অন ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং, ইনক্লুড লজিক্যাল পয়েন্ট ইন ফেভার অফ ইউর আনসার। তাহলে আমরা এখানে বলা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে জবগুলো আছে সে জবের একটা লিস্ট তৈরি করতে বলা হয়েছে। আমরা যদি একটু খেয়াল করি দেখবেন যে এখানে এই যে ইন জব, এই যে এখানে বলা হচ্ছে যে এই যে ফার্মার, সার্জন, ব্যাংকার, ইঞ্জিনিয়ার, টিচার, ফ্যাশন ডিজাইনার, অ্যাক্টর, ট্যুর গাইড, উইডিং প্ল্যানার, ফটোগ্রাফার, নানা রকমের আমাদের জব আছে। এগুলো লিখতে হবে এমন কোনো কথা নয়। আপনারা আপনাদের মতো করে নিজেরা নিজেদের যে জবগুলো আপনারা জানেন সেগুলো লিখতে পারেন। আচ্ছা, হুইচ ওয়ান ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং, মানে কোনটা, এগুলো যেগুলো আপনি লিখছেন তার মধ্যে কোনটা বেশি ইন্টারেস্টিং। অফকোর্স আপনারা টিচার, তাই টিচিংয়ের কথা বলা হচ্ছে। দেখেন এখানে দ্য টিচিং ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং জব ইন মাই পয়েন্ট অফ ভিউ, মানে আমার দৃষ্টিকোণ থেকে টিচিং হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং। আই লাভ দ্য টিচিং বিকজ শেয়ারিং মাই নলেজ ইট আদার্স ইজ ভেরি রিওয়ার্ডিং। Every single day we make a difference in sometimes life which goes far beyond knowledge. তো এরকম আপনি আপনার মতো করে কেন আপনি টিচিংটা ইন্টারেস্টিং সেটা ব্যাখ্যা করবেন। নাম্বার 9, এটাও ব্রড কোয়েশ্চেন। সাপোজ ইউ আর গোয়িং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট প্রি প্রাইমারি টিচার, মানে আপনি প্রি প্রাইমারি টিচার হিসেবে নিজেকে একজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে চাচ্ছেন। রাইট ইউর কারিকুলাম ভিটা। তা আপনার কারিকুলাম বা সিভি যেটা বলছে, রাইট ইউর সিভি। তো সিভিটা আপনি লিখবেন, যে সিভি লিখতেছেন যে সাবজেক্ট পেয়ার ফর দ্য পোস্ট অফ প্রি প্রাইমারি টিচার। এইভাবে যেভাবে আমরা একটা চাকরির দরখাস্ত লিখি ইংলিশে, এইভাবে এই যে পার্মানেন্ট অ্যাড্রেস, এডুকেশন কোয়ালিফিকেশন, রেফারেন্স, হ্যাঁ সিভি, ইন্টারেস্ট, ইউর ফেথফুলি মাহমুদ সাগর। তারপরে হচ্ছে এই যে অ্যাটাচমেন্ট দিয়ে না আমরা কমপ্লিট অফ সিভি অফ মাইন্ড, অ্যাটেস্টেড ফটোকপি অফ একাডেমিক সার্টিফিকেট, অ্যাটেস্টেড ফটোকপিজ অফ টেস্টিমোনিয়ালস, টু কপিজ অফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস, সার্টিফিকেট অফ মাই প্রেজেন্ট এমপ্লয়ার, যা ইচ্ছা এগুলো যা যুক্ত করবেন এই অ্যাটাচমেন্ট আকারে দেয়। এগুলো হচ্ছে সিভি। এটা চাকরিতে দরখাস্ত করবেন প্রি প্রাইমারি টিচার হিসেবে। তাহলে আপনি কি কি লেখেন, আপনারা তো এটা লিখছেন বাংলায় বা ইংরেজিতে অনেক লিখছেন, সেইটাই মূলত এখানে এই প্রশ্নটা ছিল। আমি একটু প্রশ্নটা যাই। সাপোজ ইউ আর গোয়িং টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট প্রি প্রাইমারি টিচার, রাইট ইউর কারিকুলাম। প্রশ্নটা একটু দাড়ি কমা সেমিকোলনে ভুল আছে, যাই হোক এটা হয়তো ঠিক করে নিতে হবে। অনেক প্রশ্ন তো এগুলো লিখতে যে অনেক সময় একটু টাইপিং মিস্টেক আছে, কিছু কিছু জায়গায় আপনার টাইপিং মিস্টেকগুলো একটু ঠিক করে নিন। নেক্সট আসতে মানে আপনারা এই নোটগুলো দেখতে পাবেন, আপনারা ওয়েবসাইটে দেওয়া আছে নোট, ওখান থেকে দেখেন স্যার। তাছাড়া 5টা ইউনিট আমি কেমন করে আলোচনা করব, তাই না? আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি ইউনিট শেষে আপনাদের সঙ্গে কথা হবে, প্রত্যেকটা ইউনিট শেষে আমরা আলাপ করবো, হ্যাঁ? আচ্ছা, তারপরে 10, রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট এ মেমোরেবল ডে ইন ইউর লাইফ। বন্ধুকে একটা চিঠি লিখতে বলা হয়েছে। এ মেমোরেবল ডে মানে আপনার জীবনে একটা স্মরণীয় দিন আছে, এই স্মরণীয় দিন আপনার বন্ধুকে আপনি চিঠি লিখে জানাতে পারছেন এখানে। তাহলে চিঠি লিখে জানানোর জন্য আপনি যা লিখবেন, যেমন বলা হচ্ছে এখানে, মাই ডিয়ার ঋতু, I am very glad to have your letter. In your letter, you have described some happy moments which you have enjoyed in lifetime yet, and also wanted to know about a memorable day in my life.
এইভাবে বলা হচ্ছে, এগুলো আপনারা জানেন যে কীভাবে লিখতে হয়। নিজের জীবনের ঘটনা, এই যে যেমন এখানে সিলেট ট্যুরের কথা বলা যায়, নেক্সট ডে উই লেফট দ্য হোটেল। আচ্ছা, কেউ কি অ্যাডমিট হতে চাচ্ছে নাকি দেখি তো। ওকে, তাহলে আমরা এখানে লিখলাম এই 10 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে বন্ধুর কাছে একটা মেমোরেবল ডে নিয়ে। 11 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ এ ফ্রেন্ড। ফ্রেন্ডের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো আপনার বলা হচ্ছে এখানে। রাইট 4 ক্যারেক্টারিস্টিক। এই যে বন্ধুর ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বলা হয়েছে 4টা ক্যারেক্টার: অনেস্টি, হিউমার, জেনারাসলি, ট্রাস্ট, এনকারেজমেন্ট, টেলিপ্যাথি, স্টেডি ফাস্টনেস, এমপ্যাথি। এর 5টা 10টা বর্ণনা দেওয়া হয়েছে এখানে, মানে শর্টে, এবং 4টার এই যে বিস্তারিত আছে: অনেস্টি, হিউমার, জেনারসিটি, ট্রাস্ট। এটা ব্রড, এটা একটু শর্ট শর্ট কোশ্চেনে আসলে আপনারা এই 4টা দিয়ে ছেড়ে দিবেন, খালি লিখে ছেড়ে দিবেন, হ্যাঁ। আর ব্রডে আসলে কিন্তু একটু বিস্তারিত লিখতে হবে স্যার। এই যে ব্রডে, এটা ব্রডের মতো করে উত্তরটা দেয়া আছে। এটা আপনাদের ক্লাসে আলোচনা করেছিলাম, চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দিস সেন্টেন্স। এই প্রিপোজিশনের ব্যবহার এখানে উত্তর সহ দেয়া আছে, দেখবেন। এটা উত্তর আপনারা দেখে নিন। এটা খুব প্রশ্ন আসে কিন্তু এটা থেকে, এইটা। আর চুজ দ্য কারেক্ট ফর্ম, এই ফর্মেও আসছিল এখানেও। এটা এগুলো শর্ট কোয়েশ্চেন টাইপের, শর্ট মানে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন সাধারণত এগুলোতে হয়। তো আমি একটু দুঃখিত যে একটু দ্রুত আগাচ্ছি, কেন যে সময়ের ব্যাপার আছে। এখন আপনারা একটু বলেন তো স্যার, যে এই যে এগুলো নিয়ে কোনো প্রশ্ন যদি থাকে, আরও প্রশ্ন হতে পারে, প্রশ্নের উত্তরগুলো আরও অন্যভাবে লেখা যেতে পারে। তো আপনারা একটু বলেন তো যে এখানে আপনাদের কোনো কিছু বিষয় যদি জানার থাকে একটু প্রশ্ন করেন। প্রশ্নগুলো বুঝতে পেরেছেন তো? প্রশ্ন উত্তর লিখবেন নিজের মতো করে। প্রশ্ন বুঝতে পেরেছেন? জি স্যার, প্রশ্ন বুঝতে পারছি। স্যার আচ্ছা, বানাই লিখলে হবে না? হ্যাঁ, বানায় লিখবেন। আমি তো উত্তর দেওয়ার কথা না আপনাদের, রিভিউ ক্লাসে উত্তরগুলো লেখার কথা না। আমি উত্তরগুলো সামনে দিচ্ছি কেন, যে উত্তরগুলা একটা স্যাম্পল উত্তর দিয়ে রাখছি। যদি আপনার এটাকে আপনারা করবেন কি জানেন, এই উত্তরগুলো হুবহু ফলো করবেন না, এটা আমার রিকোয়েস্ট। ও, হুবহু ফলো করবেন না, আপনারা একটু এখান থেকে টাচ নেবেন। মানে এখন আপনি তো নোট বানাতে আচ্ছা, পারবেন না, হ্যাঁ, আপনি এখান থেকে টাচ নিয়ে নিজের মতো করে একটু ছোট বা বড়, যারা একটু ভালো লিখতে পারবেন তারা একটু বিস্তারিত লিখবেন, যারা একটু কম লিখতে পারেন ওখান থেকে 2-4টা 5টা লাইন, ইম্পর্টেন্ট লাইন বাছাই করে দিয়ে নিজের মতো একটু করে ছোট হ্যাঁ করে নিলেন। বুঝতে পেরেছেন? বুঝতে পারছি। হ্যাঁ, এটা হুবহু আপনারা কখনোই ভাববেন না যে আমি ওই উত্তরগুলো দেখাচ্ছি মানে যে এগুলো বেস্ট উত্তর। এগুলো কিছুতেই বেস্ট উত্তর না, এখানে একদম সিম্পল লেখা আছে। এখানে খুব মানে খারাপও নাই, ভালোও নাই, মানে এগুলো এটা মনে রাখবেন, না স্যার, এটি ঠিক আছে? ছোট ছোট আছে। না, এখনো অনেক ইংরেজি, এটা হচ্ছে কি একটা বছরে এতগুলো প্রশ্নের উত্তর লেখা বা এগুলো একটু কঠিন ব্যাপার, অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে? তা আমরা আমাদের আইসিটি হোমটেক গ্রুপের কল্যাণে আমরা বিভিন্ন সময় সবগুলো সাবজেক্ট নিয়ে কাজ করেছি। এই বছরও খালি শুধু যে আমি ইংরেজি নিয়ে কাজ করছি তা না, কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কাজ করেছি, এটা তো আপনারা জানেন নাকি? জি স্যার। প্রত্যেকটা সাবজেক্ট আপনি দেখবেন আমাদের এখানে প্রত্যেকটা বিষয়েরই কিন্তু একটা প্রশ্ন এবং প্রশ্ন উত্তর প্রায় দেওয়া আছে, ঠিক আছে? তো আপনারা যাতে উপকৃত হন আর কি। তো ঠিক আছে, আমি এখন তাহলে নেক্সটে যদি যাই, একটু ব্যাকে চলে যাই। এবার 2 নম্বর এতে যাই না, ঠিক আছে? দুই ন- ইউনিটে যাবে। হ্যাঁ, 2 নম্বরে যাই। হ্যাঁ, 2 নম্বর ইউনিট হচ্ছে মাই স্কুল। ইউনিটের নামটা হচ্ছে মাই স্কুল। 2 নম্বর ইউনিটে একটু লেসন ওয়াইজ হয়তো লেখা আছে, কারণ সময় এত কম যে আমি অত এখনও গুছাতে পারি নাই। এখানে লেসন 1 আকারে দেওয়া আছে, দেখেন, মাই স্কুল হোয়ার মাই হার্ট বিলং। এগুলো তো অনেক সুন্দর করে ক্লাস নেওয়া হয়েছে আপনাদের, তাই না? এগুলো ক্লাসগুলো কিন্তু সুন্দর করে নেওয়া হয়েছিল আমি যতদূর জানি।
এখানে যেমন দেখেন হোয়াট ডু ইউ, হ্যাঁ You have described all. ওকে স্যার, থ্যাংক ইউ। হোয়াট ডু ইউ মিন বাই স্কুল? স্কুল বলতে কি বুঝেন? হোয়াট ডু ইউ মিন বাই স্কুল? এই যে দেখেন, স্কুল is an institution to provide learning spaces and learning environment for teaching of student students. or pupil, স্টুডেন্টকে পিউপিলসও বলে জানেন তো, আন্ডার দ্য ডিরেকশন অফ টিচার। এতটুকুই যদি আপনারা লেখেন তবুও কিন্তু এটা 2 নম্বরের প্রশ্নের জন্য এনাফ। এই যে এতটুকু, ঠিক আছে, এতটুকুই যথেষ্ট। স্কুল ডেজ আর অলওয়েজ মেমোরেবল ডেজ ফর এভরিওয়ানস লাইফ। এই যে এটাও যদি যুক্ত করেন, এটাকে আপনি ইয়ে করতে পারেন। এই সুন্দর। এই যে একটু আপনারা এগুলো স্পেলিং যদি ভুল থাকে, এই যে ক্যাপিটাল নাই, বুঝতে পারছেন, একসঙ্গে অনেক লেখাতেও একটু ভুল ভ্রান্তি থাকে, এগুলো ঠিক করবেন। দেখলে বুঝবেন তো, এগুলো আর এমন কঠিন ভুল নয়, তাই না? লেখার সময় কিন্তু পরীক্ষার হলে অবশ্যই কিন্তু এগুলো খেয়াল রাখবেন। ওকে, তাহলে এখন 2 নম্বর প্রশ্নে যদি যাই, হাউ ডু ইউ রিমেম্বার ইউর প্রাইমারি স্কুল? প্রাইমারি স্কুলকে আপনি কীভাবে মনে রাখেন, বুঝতে পারছেন? ডেসক্রাইব ইউর ফেভারিট টিচার, আপনার প্রিয় শিক্ষকের সম্পর্কে বর্ণনা দিন। হোয়াই সি অর হি ইজ ইউর ফেভারিট টিচার, সে কেন আপনার প্রিয় শিক্ষক আর কি। দারুণ প্রশ্নটা, তাই না? এটা একেবারে একটা ব্রড কোয়েশ্চেন, অনেক চমৎকার একটা কোয়েশ্চেন। আই রিমেম্বার, এখন বলছে আই রিমেম্বার মাই প্রাইমারি স্কুল বাই শেয়ারিং মাই স্কুল ডেজ মেমোরিজ উইথ আদার্স। অন্যর সামনে দেখেন বলা হচ্ছে, অন্যের সাথে এই স্কুলের দিনগুলোর কথা বর্ণনা করে আমি আমার দিনগুলোকে, প্রাইমারি স্কুলগুলোকে মনে রাখি, তাই বলা হচ্ছে, দেখেন, তাই না? আই রিমেম্বার মাই প্রাইমারি স্কুল বাই শেয়ারিং মাই স্কুল ডেজ মেমোরি উইথ আদার্স। The name of my primary school is Sunflower Preparatory School, situated in Norail district. আপনি আপনার প্রাইমারি স্কুলের নাম ডেফিনেটলি লিখবেন, সে তো স্বাভাবিক নাকি? ইন দ্যাট স্কুল, স্যার আমি স্যার হুম, নিজের স্কুল সম্পর্কে মানে নিজের লাইফ সম্পর্কে তুলে ধরা যাবে তো নাকি? হ্যাঁ সেটাই তো বলতেছি, এতক্ষণ ধরে এটাই তো বললাম, যে এখানে এই যে নিজের এইটা তো আপনি লিখবেন না, আপনি তো আপনার নিজের এলাকার কথা লিখবেন, তাই না? নিজের কথা লিখবেন এটা। এই যে যেমন বলা আছে, ইন দ্যাট স্কুল দে আর 10 টিচার। আপনার স্কুলে কি 10 জন ছিল? না আপনার স্কুলে জয়জন ছিল তাই বলবেন আপনি। তারপর ইন দ্যাট স্কুল আই হ্যাড এ ফেভারিট টিচার, এটাও যদি লেখেন, কেউ তো সাতটা দেখতে যাবে না যে আপনার নড়াইলের নাকি আপনি নীলফামারী নাকি ওই ঝিনাইদহের, এটা তো দেখতে যাবে না, তাই না? এটাও যদি হুবহু লেখেন তা তো কোনো যায় আসে না। And after all, we will write our own school. That school is merit and demerits. Of course, you, this will be very easy for you if you write about your own school. So my request to you, when answer this question, you should write your own experience. Okay, Yes. থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা দেখেন এখানে বলা হচ্ছে আই হ্যাড এ ফেভারিট টিচার, তার নাম দেওয়া আছে এমডি ইমরান আলী। আপনার নিশ্চয়ই ইমরান আলী নয়, আপনার কি ইমরান আলী হবে? আপনি আপনার ফেভারিটের কথা লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন এই প্রশ্নের উত্তর। তো এখন আমরা নেক্সটে যাই, ডেসক্রাইব ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। স্কুলের প্রথম দিন বর্ণনা করতে বলছে, তো এটাও তো নিজের না, এগুলো কিন্তু প্রয়োগমূলক অ্যাপ্লিকেশন যে কোয়েশ্চেন, অ্যাপ্লিকেশন টাইপ কোয়েশ্চেন, তাই না? ডেসক্রাইব ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল। I went to school for first time when I was only 6 years old. 6 বছর বয়সে, আমি যখন 6 বছর বয়স ছিল তখন আমি আমার স্কুলে প্রথমবারের মতো গেছি, তাই না? এই যে বলা হচ্ছে প্রাইমারি স্কুল উইথ 8 রুমস। আপনার স্কুলে কি 8টা রুম ছিল?
আপনি আপনারটা লিখবেন, জাস্ট নিজেদের এক্সপিরিয়েন্সের কথা লিখবেন আর কি। এই প্রশ্নটাও বেশ ভালো একটা প্রশ্ন। 4 নম্বর দেখেন, ক্যান ইউ রিমেম্বার অ্যানি মেমোরেবল ইভেন্ট অফ ইউর প্রাইমারি স্কুল ডেজ? প্রাইমারি স্কুলে ডেজে একটু মনে হয় কেউ জয়েন করতে চেষ্টা করতেছে, দেখি তো কেউ মাঝে আসে কেন, বুঝি না এগুলো। ও, আমার তো এটাতেই আসবে first। তাহলে আমরা দেখেন 4 নম্বর বলছি, ক্যান ইউ রিমেম্বার অ্যানি মেমোরেবল ইভেন্ট অফ ইউর প্রাইমারি স্কুল? অবশ্যই আপনি মনে করতে পারেন, এটা কোশ্চেন আপনারা লিখবেন। হোয়াট টাইপস অফ গেম ইউ ইউজ টু প্লে অ্যাট প্রাইমারি স্কুল? প্রাইমারি স্কুলে আপনি কোন ধরনের খেলাগুলো খেলতেন? এই যে দেখা যাচ্ছে সাচাস দেয়া আছে। Yes, sir. At primary school, I used to play different types of games, such as football, cricket, hadudu, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে etc. এই যে এখানে বলা আছে হাইড অ্যান্ড সিক, লুকোচুরি, তাই না? লুকোচুরি, কাবাডি, দাঁড়িয়াবান্ধা, সুলতানা বিবিয়ানা, সুলতানা না চুলতানা না কি যেন বলে, সুলতানা বিবিয়ানা অ্যান্ড সো অন। এরকম আরও আছে। এখন এখনকার যুগে কি যুক্ত হবে? আপনি কি ক্রিকেট খেলতেন নাকি স্যার আপনার সময়? স্যার আমি ক্রিকেট খেলেছি, পারি স্যার আমি। হ্যাঁ, তাহলে ক্রিকেট দিয়ে দেবেন, Like, এরকম ফুটবল দিবেন, ফুটবল নাকি ক্রিকেট। cricket, hadudu, হ্যাঁ, হাডুডু, কাবাডিটাকে এখানে মানে গোল্লা শট, হ্যাঁ, গোল্লা ছুট, gulabur, এই যা Daliabanda, গোল্লা ছুট, দাঁড়িয়ে বাদা লিখছি এই যেখানে, তাই না? এই, এরকম আরও আছে, অনেক আছে। হাউ ডু ইউ রিমেম্বার ইউর প্রাইমারি স্কুল? ডিসক্রাইব ইউর ফেভারিট টিচার। এটা বোধহয় রিপিট হয়ে গেছে প্রশ্নটা, তাই না? এটা রিপিট হয়ে গেছে। 7 নম্বর বলা cricket হচ্ছে, হয়ে গেছে। ক্যান ইউ রিমেম্বার অ্যানি মেমোরেবল ইভেন্ট অফ ইউর প্রাইমারি স্কুল? or write a good or bad memories which you have your we have we have of your school days। এই প্রশ্ন দুটো একই অথবা হলো, কিন্তু প্রশ্নটার এই দ্বিতীয়ভাবে যদি আসে একটু লেখার উত্তরটা কিন্তু একটু কঠিন। এখানে কিন্তু আপনি এগুলো হবে স্যার। ভালো মন্দ দুটোই দিতে হবে, কিন্তু দেখেন ভালো মন্দ দুটোই দিতে হবে, তাই না? আর এটাতে আপনি পজিটিভ দিলেও চলবে, খালি এই প্রথম অংশটাই। মেমোরিজ আর evergreen. Memories are evergreen. However, it is good or bad doesn't matter. খারাপ ভালো যাই হোক, মেমোরি সবসময় evergreen, চিরসবুজ না? আচ্ছা, the old one give us pleasure. A new study suggests that we recall bad memories more easily than good ones, for perhaps it left a scratch on our mind. দারুণ না কথাটা? দেখেন, একটা গবেষণায় দেখা গেছে যে উই রিকল ব্যাড মেমোরিজ মোর দ্যান ইজিলি, খুব সহজে মনে করতে পারি খারাপ, মানে এটা ব্যাড মেমোরি বলতে কি বলবো আমরা বাংলা এটাকে, মানে খারাপ কিছু স্যার, মানে মানে দুঃস্মৃতি নাকি, দুঃস্মৃতি নাকি জানো এটা আচ্ছা, মানে এটা স্যার একটা কি বলা যায়, বেদনা আর কি, আর খারাপ বা অভিজ্ঞতা, দুঃখ বেদনা। দুঃখ বেদনা। হ্যাঁ, যাই হোক, এটা দেখেন আমরা বাংলা করতে পারতেছি না, ব্যাড মেমোরি। যাই হোক, মোর ইজিলি দ্যান এ গুড ওয়ান, মানে মোট কথা ভালো ঘটনার চাইতে, মেমোরি। মানে ভালো ঘটনার চাইতে দুর্ঘটনা বেশি মনে পড়ে। কারণ হচ্ছে ওয়ান্স ফর পারহ্যাপস ইট লেফট এ স্ক্র্যাচ, একটা দাগ ফেলে দেয় কোথায়, অন আওয়ার মাইন্ড, আমাদের মনের ভিতরে। মানে দুর্ঘটনাগুলো একটু বেশি সুদূর প্রসারী একটা স্ক্র্যাচ, মানে মনের ভিতরে একটা স্ক্র্যাচ পড়ে থাকে, এই জন্য আমাদের মনে থাকে। এগুলো আপনারা আপনাদের মতো লিখবেন, যে জাস্ট এখানে একটা ধারণা দেওয়া হয়েছে। এইগুলো আমার মনে হয় যে এগুলো পড়লে আপনাদের ভালো একটা একটা ইয়ে আসবে, কনসেপ্ট আসবে, ঠিক আছে? আসবে না নাকি? জি স্যার, জি স্যার,
আত্মবিশ্বাস। এগুলো দেখলে আপনি দেখবেন আপনার আসলে আমি পাস সবগুলোই পারো। হুম হুম হুম। অন্য সমস্যা। ওকে, তাহলে আমরা দেখা যায় লেসন 2 এ চলে যাই। লাইব্রেরি, হাউ বিগ ইট ক্যান বি। হোয়াট ইজ এ লাইব্রেরি? লাইব্রেরি বলতে কি বোঝায় নাকি, বা হোয়াট ইজ লাইব্রেরি কি? স্যার, A library is a place লাইব্রেরি where book, magazines, and other materials are available for people to use or borrow. ভালো ভালো ভালো। A library is a place where books, magazines, and other materials are available. এই কথাটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, যেখানে বই, ম্যাগাজিন এবং অন্যান্য শিক্ষণীয় উপকরণ যেখানে পাওয়া যায় সেটাকে আমরা লাইব্রেরি বলি নাকি। ইট ইজ আ সিগনিফিক্যান্ট সোর্স অফ নলেজ টু মানে ইয়াং সবসময় মাইন্ডস ইন পাওয়া স্কুল। যায়। হুম, এই শর্টকাট উত্তর লেখা হয়েছে। হুম, লাইব্রেরি ইজ সোর্স অফ নলেজ। হ্যাঁ, এটা লিখতে পারি আমরা, এখানে লিখতে পারি স্টোর হাউস অফ নলেজ, সোর্স অফ নলেজ, এটসেট্রা লেখা আছে। লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ নলেজ। রাইট। এই তো আপনারাই ভালো পারেন, অযথা আমি কেন লিখছি এখানে। যা ইচ্ছা লিখবেন, যা নিজের থেকে লিখবেন, বুঝতে পারছেন? ওই 9, write a short paragraph about a library which you have used most often in your life. Use comparative and superlative form. এই ধরনের প্রশ্ন যদি আসে, একটু ভালো করে একটা এই কথাটা আপনাদের একটা উপদেশ দিব। সেটা হচ্ছে, এটা ভালো যারা স্টুডেন্ট তারা ছাড়া এই ধরনের উত্তর লিখতে যেন না, বুঝতে পেরেছেন? যারা ইংলিশে একটু দখল আছে তারা না তো অ্যাভয়েড করে অন্য প্রশ্নের উত্তর লিখবেন। দেখেন কি বলা আছে, এটা কিন্তু প্রশ্নটা কঠিন। রাইট এ শর্ট প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখেন অ্যাবাউট এ লাইব্রেরি, লাইব্রেরি নিয়ে। এতটুকু হলে সবাই লিখতে পারতেন, কিন্তু রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট এ লাইব্রেরি, এটা হলে সবাই লিখতে পারবেন। কিন্তু বলা হচ্ছে হুইচ ইউ হ্যাভ ইউজড মোস্ট, যে লাইব্রেরিটাকে আপনি বেশি ব্যবহার করেন, এটাও কোনো সমস্যা না ইন ইউর লাইফ। কিন্তু বলা হচ্ছে ইউজ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ফর্ম, অর্থাৎ আপনাকে বাক্য লেখার সময় কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই ফর্ম ব্যবহার করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা একটু এখানে অবশ্যই একটু জানা থাকবে। কিন্তু যদি আবার নিচের এটার মতো করে রাখা আছে, রাইট এ প্রবলেম অ্যাবাউট এ লাইব্রেরি, হোয়াট কাইন্ড অফ বুক আর কেপ্ট ইন এ লাইব্রেরি, একই টাইপেরই উত্তর হয় এগুলো সাধারণত। এখানে এখানে লেখা আছে, এগুলো জাস্ট আপনারা পড়ে নিন, এগুলো পড়ে নিন স্যার, এগুলো এমন কোনো ইয়া না, মানে এত বেশি ইয়া না। 10 নম্বর দেখেন, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ। স্কাইক্রেপার, না সরি, স্কাই স্ক্র্যাপার, লাইট হাউস। স্ক্র্যাপার এটা হলো কি, এটা জানতে চাইছে। এটা কোনো এক সালে আসছিল বলে দেওয়া আছে, এটা আজকাল আর আসে না, এটা প্রথম দিকে এটা আসতো, এখন আর এই প্রশ্নটা গুরুত্ব নাই, ঠিক আছে? এখানে 2টা ইউনিট ছিল স্যার, সরি, ইউনিট 2 এর 2টো লেসন ছিল। এই 2টো লেসনে আমরা দেখেন মোটামুটি 10টা কোয়েশ্চেন আছে। এই কোয়েশ্চেনগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। কোয়েশ্চেনগুলো সহজ আছে, এর মোটামুটি এইভাবেই আসতে পারে প্রশ্ন আর কি, একটু ঘুরাইয়া হয়তো অন্য অ্যাঙ্গেলেও দিতে পারে, কিন্তু প্রশ্ন এই ধরনের সাধারণত হয়ে থাকে। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কি? না স্যার, এই ধরনের হইলে পাস। আপনি পড়াচ্ছেন স্যার? হ্যাঁ, পাস। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। স্যার কঠিন কিন্তু করেন না, এরকমই করেন। না, ফাইনালে আমি এটা কিন্তু ফাইনাল যেভাবে হতে পারে, হ্যাঁ, একেবারে তো হুবহু হবে তা না। আপনারা এগুলো যদি ধারণা থাকে, আই থিঙ্ক আপনারা পারবেন আর কি, ঠিক আছে? আপনারা জি পারবেন, স্যার, পারা যাবে। আপনারা পারবেন, এটা নিয়ে ভয়ের কিছু নাই আর কি। আমরা একটু ব্যাকে যদি যাই, ইউনিট 2 নিয়ে কথা হলো। আমি একটু এই ক্লাসটা কিন্তু ওই যেভাবে ক্লাস নেই ওইটার মতো করে নিচ্ছি না, কারণ হচ্ছে এটা আপনাদেরকে বুঝিয়ে বলতেছি, হ্যাঁ। কারো কোনো অসুবিধা থাকলে আপনারা একটু বলবেন। জাস্ট ফর আইডিয়া ফর হ্যাঁ, দ্য ফাইনাল এক্সামিনেশন। ইয়েস,
ইউনিট থ্রিতে যদি যাই, এখনো কেউ কেউ জয়েন করতেছেন। আসুক, আসছে যখন। তাহলে ইউনিট থ্রিতে আমরা একটু যাই। ইউনিট থ্রিতে গেলে আমরা দেখতে পাচ্ছি ইউনিট থ্রি কি নিয়ে, প্রফেশন অ্যান্ড জবস। রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর টিচিং লাইফ। এই পর্যন্ত আমরা যেগুলো পড়তেছি সবগুলো দেখেন একটু নিজের আপনার সম্পর্কে, কিন্তু মানে নিজের সম্পর্কে একটু বেশি লিখতে পারলে কিন্তু তারা ভালো করবেন কিন্তু, তাই না? গ্রিটিংস, ইন্ট্রোডাকশান, তারপর নিজের পরিচয়, নিজের স্কুল, নিজের মেমোরেবল ডে, বন্ধুর কাছে চিঠি লেখা, তারপরে যে আপনার টিচিং লাইফ নিয়ে লেখার কথা এখানে যেমন বলা হচ্ছে, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট ইয়োরস টিচিং লাইফ, মানে আপনার নিজের যে শিক্ষকতা জীবন, এটা আমি এটা টিচিং লাইফ বলতে এটা মিন করতেছে শিক্ষকতা জীবন। আপনার 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, যেটাই হোক না কেন সেইটা সম্পর্কে আপনি, হ্যাঁ, এখানে বলা আছে টিচার আর রেসপন্সিবল ফর প্ল্যানিং অ্যান্ড ইভ্যালুয়েটিং স্টুডেন্টস পারফরমেন্স। এভরি চাইল্ড নিড এ চ্যাম্পিয়ন, সামওয়ান হু বিলিভ ইন দেম অ্যান্ড এনকারেজ দেম। I am a teacher at Shadgaon Primary School since 2016. Include me, there are 5 assistant teachers working in the school, and this year we have got 400 students. I live 5 kilometers away from my school, and the road attached with my school is muddy, so I have to walk to go to school. I have home at around 8 a.m. and it's usually take me about an hour to get there. এগুলো আপনারা আপনাদের মতো করে লিখবেন নিজেরা। যেমন এখানে বলা হচ্ছে যে আই আই নিড ফর মাই ক্লাস অ্যান্ড অ্যাট 9:30 a.m. I ring the bell to start the school today. My first lesson is with class 5 student. এই যে আপনারা আপনাদের মতো লিখবেন, আপনার কোনটাই হয়। নাম্বার 2, এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ভালো, মনে রাখবেন। স্যার সবাইকে বলছি, এটাকে একটু মানে 3 স্টার নাকি 4 স্টার না 5 স্টার দেবেন, এভাবে দেখেন, ঠিক আছে? টিচিং ইজ আ নোবেল প্রফেশন, ডু ইউ অ্যাগ্রি? গিভ ইউর কনস্ট্রাকটিভ অপিনিয়ন। এটা প্রয়োগমূলক, মানে অ্যাপ্লিকেশন টাইপ কোয়েশ্চেন, ঠিক আছে? টিচিং ইজ এ নোবেল প্রফেশন, ইফ এই কথা যে কত শুনতে হয়েছে না। শিক্ষকতা মহান পেশা, এর সঙ্গে আপনি একমত? Yes, sir. এটা দ্বিমত হওয়ার কোনো চান্স নাই কিন্তু, দ্বিমত হওয়া যাবে না কিন্তু, বুঝছেন? টিচিং ইজ এ নোবেল প্রফেশন, হোয়েন আই থিঙ্ক অ্যাবাউট ইট আই ফিল দ্যাট all professions are noble and all student ethical, but teaching is an important job and teacher play an important role in any society. I have an understanding of the word noble. In my mind, noble mean something to be proud of, a means of willing. এগুলো আপনাদের আপনাদের মতো লিখবেন, এখানে ভাষাটা একটু কঠিন লেখা হয়ে গেছে, আপনারা এগুলো এটাকে আর একটু সহজ করে লিখেন, ঠিক আছে? সমস্যা নেই। অ্যাজ এ টিচার, হোয়াই এ ডেইলি রুটিন ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। এই কোয়েশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট, এটাও আপনারা 3 স্টারে রাখেন, ঠিক আছে? আমি সাজেশন বলছি না কিন্তু, 3 স্টার 5 স্টার আপনারা বুঝাতে বলছি, সাজেশন কিন্তু বলছি না। এগুলো মানে কোনো কোনো কোয়েশ্চেনকে তো একটু বেশি ইম্পর্টেন্সি দেওয়া হয়, এটা বেশি ইম্পর্টেন্সি দিবেন আপনারা। এই যে বলা আছে অ্যাজ এ টিচার হোয়াই এ ডেইলি রুটিন ইজ ইম্পর্টেন্ট ফর ইউ। শিক্ষক হিসাবে মানে রুটিন কেন গুরুত্বপূর্ণ? দেয়ার ইজ এ দেয়ার হয়, তারপর আপনাদের জব, এটা একটা পার্সন। দেয়ার ইজ সেইং ইন ইংলিশ, ইংরেজিতে একটা কথা আছে বা প্রবাদ আছে, এ স্টিচ ইন টাইম সেভস 9। সময়ের 1 ফোঁড় অসময়ের 10 ফোঁড়, নাকি? Passport, sir. হ্যাঁ,
That means a little timely care can save us to be messy. A routine life means a punctual life. এই কথাটা খুব গুরুত্বপূর্ণ. A routine life means a punctual life. Punctuality is the habit of doing things at the right time. মানে পাংচুয়ালিটি বা নিয়মানুবর্তিতা আমরা ডিসিপ্লিন যেগুলো আমরা বলি না কি, হ্যাঁ, শৃঙ্খলা যেগুলো কি বলি, সেই জিনিসগুলোর ফলে কি হয় যে ডুইং থিং অ্যাট দ্য রাইট টাইম, মানে সময়ের কাজ সময়ে করা নাকি, এটা এটা জি স্যার। রুটিনের, আমরা যদি রুটিন ফলো করি তাহলেই কেবল এটা, রুটিন যদি ফলো করি তাহলেই কেবল আমরা কি করতে পারি, টাইমের কাজ টাইমে করতে পারবো, এটা উন্নতি সম্ভব। উন্নতি হবে। হ্যাঁ, হাউ ক্যান ইউ গিভ ইউর সেলফ হেলথি, আর দক্ষতা বাড়াতে পারে সেরকম করে। হাউ ক্যান ইউ গিভ ইউর সেলফ হেলথি, নিজেকে স্বাস্থ্যবান সুস্বাস্থ্যবান কেমনে রাখবেন তা বলা হচ্ছে আর কি। মিস্টার, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ, এটা দেখার দরকার নেই। মিসেস মাইমুনা ইজ এ নার্স, শি ওয়ার্ক ইন এ হসপিটাল অ্যান্ড ইউ নো হার ওয়েল, নাও মেনশন 4 অ্যাক্টিভিটিস দ্যাট শি ডাজ ইট। এটা কিন্তু সরাসরি বই থেকে করা এই প্রশ্নটা। একবার এসকে মাইমুনার যে ইয়াটা আছে, একটা আপনার প্যারা আছে, প্যারাগ্রাফ, সেটা থেকে সরাসরি করা, মাইমুনা নার্স আর কি। Nursing is an occupation. Nurse is very important for a patient in the hospital. হ্যাঁ, কিন্তু এটা না দ্য পয়েন্ট অফ ভিউ অফ মাইমুনার পয়েন্ট অফ ভিউ থেকে লিখতে হবে। মাইমুনার কথা বলা হচ্ছে, নাও মেনশন 4 অ্যাক্টিভিটিস দ্যাট সি ডাজ এভরিডে, এই 4টা কাজ সে কি করে, এটা এটা সরাসরি কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন স্যার, এই প্রশ্নটা, কারণ একেবারে বই থেকে ডাইরেক্ট করা হয়েছে এই প্রশ্নটা, তাই না? সি অবজার্ভ অ্যান্ড রেকর্ড প্যাশেন্ট, এটা কিন্তু বানায় লিখতে পারবেন না, মানে মাইমুনা অবজার্ভ অ্যান্ড রেকর্ড প্যাশেন্ট বিহেভিয়ার, শি পারফর্ম ফিজিক্যাল এক্সাম অ্যান্ড ডায়াগনোসিস, শি অ্যাডমিনিস্ট্রেটিং medications, own care, and other treatment options. She counseling patient and their families. Mrs. Maimuna is so kind and available person, thus I like her much. এটা সরাসরি বই, এইটাও বই থেকে সরাসরি করা হয়েছে। রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হেলেন কেলার্স, একেবারে সরাসরি হেলেন কেলার সম্পর্কে একটা ছোট্ট প্যারা লেখা কথা বলা হয়েছে, এটাও একদম সরাসরি জ্ঞানমূলক প্রশ্ন, তাই না, নলেজ টাইপ। হাউ ইজ দ্য রুল ওমেন চেঞ্জ, ওহ এই বানানটা ভুল আছে, হাউ ইজ দ্য রুল, এটা রোল হবে ওমেন চেঞ্জিং ইন কনসেপ্ট টু বাংলাদেশি কালচার। আচ্ছা, আমরা একটা কাজ করি, কয় নাম্বার ইউনিট পড়তেছি, 3 নাম্বার না? আচ্ছা, তাহলে প্রশ্নগুলো আপনারা কি বুঝতে পারতেছেন? প্রশ্নগুলো কি খুব কঠিন? না স্যার, কঠিন নেই। It is easy for us. এতক্ষণ সময় লাগতেছে কেন? সব প্রশ্ন থাকলে আমাদের মোটামুটি পড়াই আছে, শুধু তো রিভিশন দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
অবশ্যই মানে একটা এই হয়। যে কোনো যে কোনো সাবজেক্টে মনে রাখবেন প্রথম দিক থেকে একটু প্রশ্ন কিন্তু বেশি আসে, খেয়াল রাখবেন। মানে আপনার অনেকগুলো ইউনিট থাকলেও প্রথম দিকের প্রথম এই যে প্রথম যে পাঁচটা ইউনিট আমি আজকে আলোচনা করছি না, স্যার এই ইউনিটগুলো থেকে কিন্তু প্রশ্ন বেশি আসবে। ও এই যে বানান, হাউ ইজ দ্য রোল ওমেন চেঞ্জিং ইন কনস্ট্রাক্ট টু বাংলাদেশ কালচার, বাংলাদেশ হ্যাজ মেড প্রোগ্রেস ইন লিভস অ্যান্ড বাউন্ড। বানান একটু ভুল আছে, বিশেষ করে ভুলটা কেমন, ক্যাপিটাল লেটার আর স্মল লেটারে একটু ভুল আছে, হ্যাঁ, এগুলো আপনারা একটু কোথাও কোথাও ইয়ে করবেন। ইন ক্লোজিং দ্য জেন্ডার গ্যাপ অ্যাট লিস্ট লাস্ট 10 ইয়ার, মানে লাস্ট 10 বছরে কিন্তু জেন্ডার গ্যাপ কমে গেছে অনেকটা, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামস গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট 2017। এই অনুসারে কিন্তু বলা হচ্ছে লাস্ট 10 বছরে বাংলাদেশের নারী পুরুষের যে মানে প্রগ্রেসিভ মানে উন্নতির, অর্থাৎ নারীরা যে কাজ করে যে উন্নতি আনে বা পুরুষরা জিডিপিতে যে উন্নতি করে আর কি, অবদান রাখে, সেই অবদানের ক্ষেত্রে কিন্তু নারীর অগ্রগতি কিন্তু অনেকটা লাস্ট 10 বছরে এত বেশি হয়েছে যে গ্যাপটা অনেক কমে গেছে। এটাই এখানে বলা হয়েছে বাংলাদেশ হ্যাজ বিন এ রোল মডেল ইন ওমেন্স এম্পাওয়ারমেন্ট, বাংলাদেশকে এখন বলা হচ্ছে যে নারী ক্ষমতায়নের একটা রোল মডেল। অর্থাৎ ইউরোপের অনেক দেশেও বাংলাদেশের নারীরা যতখানি মানে ক্ষমতাবান, যতখানি স্বাধীন বা যত মানে ভালো মতো ভালো পজিশানে আছে, যেটা ইউরোপের অনেক উন্নত দেশগুলোতেও কিন্তু এত ভালো অবস্থায় নাই। তো এটা বাংলাদেশের জন্য একটা ভালো খবর আর কি। তো এইটা বলা হচ্ছে যে এই প্রশ্নটা কিন্তু মেইনলি এটার উপরে করা আছে আর কি। হোয়াট প্রবলেমস ডু ফার্মার ফেস উইথ দ্য ওয়েদার ইন বাংলাদেশ, এটা আমি আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, মনে আছে এই কোয়েশ্চেনটা? জি স্যার। হোমওয়ার্ক দিয়েছিলাম, হোয়াট প্রবলেমস ডু ফার্মার ফেস উইথ দ্য ওয়েদার ইন বাংলাদেশ, কিন্তু হোমওয়ার্ক তো আমরা করলাম, আপনারা করলেন না। এখন দেখেন উত্তরটা, যে ওয়েদার বাংলাদেশের যে ওয়েদার, এই ওয়েদারটা কিন্তু বেশ ভুগায় মাঝে মধ্যে। বাংলাদেশ হ্যাজ সাব ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট উইথ অ্যানুয়াল হেভি রেনফল, তাই না? একটা জিনিস দেখবেন, আমাদের দেশে কিন্তু জিনিসপত্রের দাম কম বেশি হওয়ার পেছনে কিন্তু ওয়েদার দায়ী। কিন্তু আমরা তো সবসময় কৃষক বা ওই দালাল বা ইয়াটা বলি না, সবসময় কিন্তু এটা ফ্যাক্টর থাকে না। কিন্তু হঠাৎ করে দেখবেন রবি শস্য দেখাচ্ছে খুব ভালো ওয়েদার, ভালো হচ্ছে ফসলটা উঠানোর আগ মুহূর্তে এমন একটা ওয়েদার আসলো যে ফসল হয়তো ফসলটা আর তুলতে পারতেছে না, মানে যে পরিমাণ হওয়ার কথা ছিল দেখা যাচ্ছে অর্ধেক নষ্ট হয়ে গেছে বা বেশিরভাগই নষ্ট হয়ে গেছে, তখন দামটা বেড়ে যায়। এরকমও ঘটে আমাদের দেশে, মানে আনপ্রিডিক্টেবল ওয়েদার কিন্তু বাংলাদেশের, মানে বোঝা যায় না। Fortunately, there are 6 seasons in Bangladesh. In summer, it brings the natural disaster, including cyclones and tornadoes. It prevails hot and muggy weather. Not only in summer, the regular and severe natural hazard already better the country. Better the country to the year long, like tropical cyclone, river erosion, flood, landslide, and drought and hazard Bangladesh every year. It is proved that weather in Bangladesh set a devastating impact on an agriculture, which is a key economic driver in Bangladesh. এগুলো মানে বিভিন্ন রকমের তথ্য এখানে দেওয়া আছে, এগুলো আপনারা লিখবেন যে কী কী ধরনের প্রবলেমগুলো তারা ফেস করে। যেমন এখানে কয়েকটা উত্তর আছে, ইয়া আছে দেখেন, এখানে একটু আলাদা করে দেই। এই যে ওয়াটার ফ্লো, রেগুলার ফ্লাড, ফ্রিকুয়েন্ট ফ্লাড, টু হট টু কোল্ড ওয়েদার। যাই হোক,
তারপরে আর একটা কোয়েশ্চেন, এটা শর্ট কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। হোয়াট ইজ সেলফ এমপ্লয়মেন্ট? এটা একটা ভালো একটা প্রশ্ন। যাক, কোয়েশ্চেন থ্রিটা কিন্তু একটু, সরি কোয়েশ্চেন থ্রি বলছি, ইউনিট থ্রিতে কিন্তু বেশ কিছু মজার মজার কোয়েশ্চেন আছে, একটা টিচিং লাইফ নিয়ে, আর একটা হচ্ছে উমেন কন্ট্রিবিউশন ইন বাংলাদেশ, তারপর হচ্ছে ফার্মার্স মানে ফার্মিং নিয়ে আর কি, এই তিনটা জিনিস আছে। তো যাই হোক, এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা ইউনিট ফোরে চলে যাব। ইউনিট ফোর হচ্ছে পিকনিকিং আউট ইন দ্য জঙ্গল, এটা লেসন ওয়ানে আছে। হুম, আপনাদের যদিও পিকনিক হয়নি, আপনাদের পিকনিক হবে না হবে না? স্যার আমরা পিকনিক করব না? খুললেই পিকনিক, পরীক্ষা পরে খোলা মাত্র পিকনিক হবে আমাদের, থ্যাংক ইউ স্যার। নাকি? জি স্যার। আপনার উদ্যোগ না থাকলে হবে না স্যার। পরীক্ষা কবে হবে স্যার? পরীক্ষা কবে হবে? পরীক্ষা কবে হবে হোক, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু পিকনিক হবে। ও হেভি মজা তো। আচ্ছা, হোয়াই ডু পিপল গো, হুম হুম, হোয়াই ডু পিপল গো অন পিকনিক? মানুষ কেন পিকনিকে যায়? দেখেন উত্তর, কেন যায়? বলা হচ্ছে হোয়েন পিপল ফিল বোরিং, যখন পিপলরা কি হয়, মানুষরা কি হয়, বোরিং, ক্লান্ত হয়ে যায়। আমরা যেমন অনলাইন ক্লাস করে বোরিং হয়ে গেছি, উইথ দ্যার ডেইলি মনোটোনাস ওয়ার্ক, আমাদের প্রতিদিনের যে একঘেয়েমি কাজ সেগুলো করে করে, দে ওয়ান্ট টু রিফ্রেশ দেয়ার মাইন্ড, দেন দে ওয়ান্ট টু গো ইন নিউ প্লেস ক্লোজ টু নেচার, মানে ক্লোজ টু নেচার মানে প্রকৃতির কাছাকাছি একটা নতুন জায়গায় যায়, দেয়ার দে ক্যান এনজয়, সেখানে তারা কি আনন্দ করে, দে স্পেন্ড দেয়ার টাইম ফুল অফ চেয়ার, তারা সেখানে খুব ফুল অফ চেয়ার, চেয়ার মানে কি, মানে হাসি তামাশা। হাসি তামাশা আনন্দ এরকম চেয়ার, এইগুলোর মাধ্যমে তারা উৎফুল্ল, হ্যাঁ উৎফুল্ল বলে না, যাই বলেন, মানে খুব হাসি খুশি, মানে একটা মজা ফান, যাই হোক নাকি, হাসি তামাশা। হাসি তামাশা উৎফুল্লতা, যাই হোক এইগুলো করে তারা ফুল অফ চেয়ার, তাই বলেছে। দে অলসো ইট ডিলিশিয়াস ফুড, হ্যাঁ রোস্ট খাই আমরা বাঙালিরা, রোস্ট থাকতেই হবে, রোস্ট। অ্যাজ এ রেজাল্ট men get back their eagerness in work, so people go on a picnic, মানে এগুলো করলে মানুষের কি হয়, এগারনেস কি হয়, আগ্রহ বাড়ে কি কাজের প্রতি, নাকি এগারনেস। স্যার মুক্তস্থানের কর্মকাণ্ড, সুস্বাদু বাতাস, খাবার এগুলো। এগুলোতে একটা রিফ্রেশ মাইন্ড হয়, অ্যাজ এ রেজাল্ট ম্যান ক্যান গো ফর দেয়ার ওয়ার্ক, পিকনিক। হ্যাঁ অন মানে গো ব্যাক টু দেয়ার ওন ওয়ার্ক, তারা যাইতে পারে এটা হলে। ডু ইউ লাইক, হয়ে যায়। ডু ইউ লাইক ডে আউট উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড হোয়াই? আপনি কি আপনার পরিবারকে নিয়ে বাইরে যেতে পছন্দ করেন, বাইরে মানে বেড়াতে যেতে পছন্দ করেন, অ্যান্ড হোয়াই, কেন? এটা তো প্রায় মানুষই করে, আই লাইক ডে আউট উইথ মাই ফ্যামিলি, নাও ডেজ উই আর বিজি ইন আওয়ার ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিস, for these activities we can't get time to spend with our family. If we go out with our family, our mind will fresh and we get back our eagerness in our work. So I like to day out with my family. সুন্দর, এই যে সুন্দর প্রশ্নের উত্তর লেখা আছে, এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর না, খুব ছোট ছোট করে লেখা আছে। তারপরে দেখেন, হোয়াট ইজ পিকনিক? Do you like to go to picnic? Describe about a picnic that you have joined recently. মানে রিসেন্টলি কোনো পিকনিক করে থাকলে সেটা সম্পর্কে ডিসক্রাইব করতে বলা আছে। তো আপনার এটা খুব চমৎকার একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা পড়বেন, ব্রড কোয়েশ্চেন, এটা পড়লেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এই কুমিল্লা ময়নামতি নিয়ে লেখা আছে। লেসন 2 এ আছে হাউ ফার ক্যান ইউ গো, হোয়াট ইজ ট্রাভেলিং, ক্লাসে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। হোয়াট ইজ ট্রাভেলিং? Traveling is a part of education. Traveling is the action of activity of going from one place to another, typically over a distance of some length. আরও অনেক কিছুই লেখা যায় নাকি, হাউ টু বি এ গুড ট্রাভেলার, কেমন করে একজন ভালো ট্রাভেলার হওয়া যায়,
ভ্রমণকারী কেমনে ভালো হওয়া যায়। ট্রাভেলিং ইজ এ ভেরি ফ্যাসিনেটেড ম্যাটার। টু বি এ গুড ট্রাভেলার উই নিড টু নো সামথিং। দিজ আর গিভেন বিলো। উই নিড টু নো অ্যাবাউট ডেস্টিনেশন। একটা যদি ভালো ট্রাভেলার হতে চান তাহলে কী করতে হবে, কোথায় যেতে চাচ্ছেন সেটা আপনাকে জানতে হবে না। লার্ন সাম লিঙ্গুইস্টিক, কিছু ভাষা মানে ওই অঞ্চলের কিছু ভাষা যদি জানা থাকে। যদি বিদেশে যান তাহলে একটু হয়তো আমেরিকা গেলে একটু ইংলিশ, চাইনিজ গেলে চাইনিজ, ইটালি গেলে ইটালিয়ান, দুই একটা ওয়ার্ড জানা থাকলে ভালো। এটা বলা ছিল লিখেছে। ড্রেস টু ফিট ইন, স্কিপ দ্য বিগ সিটি হোটেল। তারপরে হচ্ছে ট্রাই টু কপি দ্য লোকাল, ফোকাসিং অন কালচার। এরকম আরও অনেক অনেক অপশান আছে যেগুলো দিয়ে ভালো ট্রাভেলার হওয়া যায়। হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ ট্যুরিস্ট গাইড বুক? ট্যুরিস্ট গাইড থাকে না, গাইড বুক থাকে, মানে অর্থাৎ কোথাও ট্যুর করতে চাইলে গাইড বুক থাকে। সেই গাইড বুকের গুরুত্ব আছে কি? এগুলো খুব বেশি কমন প্রশ্ন না, খুব একটা আসার সম্ভাবনা নাই, তাও একটু দেখে রাখবেন। এই প্রশ্নটা বিশেষ করে খুব একটা ইম্পর্টেন্ট না। হোয়াই ডু পিপুল ওয়ান্ট টু ট্রাভেল, এই প্রশ্নটা ভালো, ওটার চাইতে অনেক ভালো। কেন ভ্রমণ করতে চাই? হোয়াই ডিড পিপুল ট্রাভেল সিন্স দ্য বিগিনিং অফ হিস্টোরি, এটা একেবারে বইয়ের সাথে সম্পর্কিত আছে ডাইরেক্ট। বিগিনিং অফ হিস্টোরি মানে আমাদের যে ইতিহাস, এই ইতিহাসের শুরু, অর্থাৎ আমাদের মানুষ সভ্যতার ইতিহাস বলা হচ্ছে। মানব সভ্যতার ইতিহাসের শুরু থেকে কেন মানুষকে ভ্রমণ করতে দেখা যায়, কেন তারা ভ্রমণ করে দেখা যায়। এখনকার মতো কিন্তু শখে বেড়াতো না, কিন্তু খাবার অনুসন্ধান, শিক্ষা লাভের জন্য। হ্যাঁ বিশেষ করে খাবারের জন্য বেশি, মানে আগে মানুষকে ইয়া করতে হতো, নিরাপত্তার জন্য। তারপর Food and safety, sir. Food and safety. হুম, এইটা দেখেন, করোনায় ধরবে। এই প্রশ্নটা একটা স্যাম্পল কোয়েশ্চেন। ইয়োর ফ্রেন্ড জোহা লিভস ইন ইংল্যান্ড। জোহা, she want to visit Bangladeshi tourist spot. Which advices do you give her? বাংলাদেশে বেড়াতে আসতে যাচ্ছে জোহা, হ্যাঁ আপনার বন্ধু, তাকে আপনি কি পরামর্শ দিবেন? এটা এক্সাম্পল। তবে ইংল্যান্ড থেকে আসুক আর আমেরিকা, ইংল্যান্ডের জায়গায় এখানে ইটালি আসতে পারে, অস্ট্রেলিয়া আসতে পারে, সিঙ্গাপুর আসতে পারে, মালয়েশিয়া আসতে পারে, কিন্তু বাংলাদেশে যদি আসে তাহলে প্রশ্নের উত্তর একই হবে, তাই না? ফ্রেন্ড আই গিভ, ফ্রেন্ড হ্যাঁ আই গিভ হার এ গাইড বুক, তাকে একটা গাইড বুক দিয়ে দেবো। আই সে হার ওয়ার সানগ্লাসেস টু কিপ দ্য সান আউট অফ হার আইজ, টু ওয়ার কমফোর্টেবল শুজ ইফ সি ইজ ডুইং এ লট ওয়াকিং। এটা শুও দিবেন, ভালো বন্ধু তো ভালো বন্ধু, বুঝলেন, আসলে শু গিফট করা যাবে। ডোন্ট টেক টু মাচ লাগেজ, তাকে বলা হবে যে, ও সরি আমি এখানে ভুল বলেছি। টু ওয়্যার মানে আমি হচ্ছে জুতা গিফট করে দেবেন না, তা না। টু ওয়্যার মানে তাকে ভালো নরম টাইপের জুতা পরতে বলা, উপদেশ দিতে হবে। দেশে ঘুরতে তার ভালো জুতা যদি শক্ত হয়, নতুন হয়, কি হয়, ঘুরতে কষ্ট হয়। ডোন্ট টেক টু মাচ লাগেজ, বেশি লাগেজ নিয়ে আইসো না আর কি। টু ড্রিঙ্ক মিনারেল ওয়াটার মানে যেখানে সেখানে পানি না খেয়ে মিনারেল ওয়াটার খেতে বলা হচ্ছে, এরকম আর কি। দারুণ নাকি? লেসন 3, এটা লাস্ট লেসন ফর দ্য ইউনিট 4। এটা যে বাংলাদেশ Listen, কারিগরি visiting places tasked for the unknown. What do you mean by volunteer? Volunteer বলতে আপনি কি বুঝেন? ভলেন্টিয়ারকে আমরা ভলেন্টিয়ারি করি না, যখন খেলা হয়, বিভিন্ন কাজ হয়, সেখানে ভলেন্টিয়ারি করি। ভলেন্টিয়ার ইজ সামওয়ান, হ্যাঁ, হু ডাজ ওয়ার্ক উইদাউট বিং পেইড, মানে যে বিনা পয়সায় কাজ করে তাদেরকে আমরা বলি ভলেন্টিয়ার। একই কাজ যখন কেউ টাকা নিয়ে করবে সে ভলেন্টিয়ার না, টাকা ছাড়া করলে ভলেন্টিয়ার, বিকজ দে ওয়ান্ট টু ডু ইট। রোভার স্কাউট না একটা এক্সাম্পল, যারা ভলেন্টিয়ার টাকা দিয়ে কাজ করে, করে না, সব সার্ভিস ফ্রি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডু পিপুল ওয়ান্ট টু নো দ্য আননোন? কেন মানুষ কি অজানাকে জানতে চায়? এটা একটা আধ্যাত্মিক প্রশ্ন টাইপের মতো নাকি, স্পিরিচুয়াল কোয়েশ্চেন। হোয়াই ডু পিপুল ওয়ান্ট টু নো দ্য আননোন? কেন মানুষ অজানাকে জানতে চায়? টু বি ইন্টারেস্টেড, হ্যাঁ
To be interested in the unknown ডেভেলপমেন্ট is humans' innate nature. People get it by birth. এটা জন্মগতভাবে মানুষের এই অভ্যাসটা আর কি। অ্যাজ মাচ উই নো সো মাচ মোর উই ওয়ান্ট টু নো। যত আমরা জানি তত আরও জানতে ইচ্ছা করে। অর্থাৎ কেউ যদি বাংলাদেশের 5টা জেলা ভ্রমণ করে, তার আর একটা জেলা ভ্রমণের যে নেশা বা ইচ্ছা, কেউ যদি 40টা ভ্রমণ করে তার বলবে কবে 64টা করবো, তাই না? মানে অর্থাৎ যার যত বেশি দেখা হয়ে যায় তার দেখার আগ্রহটা আরও বেড়ে যায়। আর মোট কথা হচ্ছে ইট রিফ্রেশেস আওয়ার মাইন্ড, এটা আমাদের মনকে কি করে, সতেজ করে। ইট ফিলস আওয়ার মাইন্ড উইথ এ নিউ ভাইজর, তাই না? জি হোয়াট ইজ স্টাডি ট্যুর? স্টাডি ট্যুর কি? Study tour is a unique travel experience that combines learning with traveling. A study tour is a visit to place away from their normal place of study. The purpose of this tour is to provide students an experience outside the classrooms or labs. স্টাডি ট্যুর হচ্ছে আমাদের যে ক্লাসের ভেতরে যেগুলো আমরা পড়াশোনা করি, এর বাইরে আমাদের প্রকৃতির নেচারে গিয়ে যাতে আমরা আরও বেশি জানতে পারি বা নতুন একটা অভিজ্ঞতা অর্জন করতে পারি আউটসাইড দ্য ক্লাস। হ্যাঁ, প্র্যাকটিক্যাল নলেজ। এই যে এইটা ব্রড কোয়েশ্চেন নাম্বার 4। ডু ইউ থিঙ্ক it is right for students from different schools and colleges to travel to different historical places? If you feel right, explain why. আপনি কি মনে করেন যে ছাত্রদের বিশেষ করে স্কুল এবং কলেজের ছাত্রদের বিভিন্ন ঐতিহাসিক জায়গা ভ্রমণ করা দরকার, উচিত, দরকার বা ঠিক, এটি কি আপনি মনে করেন? ইফ ইউ ফিল রাইট, যদি আপনি সঠিক মনে করেন, এক্সপ্লেন হয়, কেন তা ব্যাখ্যা করেন। দারুণ কোয়েশ্চেন। এটা কি টাইপ কোয়েশ্চেন? নলেজ টাইপ, কম্প্রিহেনসিভ টাইপ নাকি অ্যাপ্লিকেশন টাইপ? হ্যাঁ, অ্যাপ্লিকেশন টাইপ, এক্স্যাক্টলি, থ্যাংক ইউ স্যার। এই অ্যাপ্লিকেশন টাইপ কোয়েশ্চেনের কিন্তু একটা সুবিধা আছে, বুঝছেন? মানে নিজের ইচ্ছা মতো লেখা যায়। এবার বানাই টানে বানে টানে লিখতে হবে। হোয়াট বেনিফিটস does traveling to go geographically important places provide to student? এগুলো প্রশ্নগুলো দেখবেন, ছোট ছোট, এগুলো শর্ট কোয়েশ্চেন। হ্যাঁ, ডু ইউ অ্যাগ্রি টু জয়েন স্পেশাল প্রোগ্রাম অ্যাজ এ ভলেন্টিয়ার? আপনি কি ভলেন্টিয়ার হিসেবে কোনো সোশ্যাল প্রোগ্রামে জয়েন করতে আগ্রহী? মানে অ্যাগ্রি মানে সম্মত? আপনাকে যদি অফার দেওয়া হয় যে আপনি ভলেন্টিয়ার হিসেবে এই সামাজিক কাজগুলো করেন, আপনি কি আগ্রহ দেখাবেন? ইফ ইউ অ্যাগ্রি, I shall must join বা I shall must be join একটাই দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, অফকোর্স আই অ্যাম এগার টু জয়েন এ সোশ্যাল প্রোগ্রাম অ্যাজ এ ভলেন্টিয়ার, এভাবে বলা যায় না? অফকোর্স আই অ্যাগ্রি টু জয়েন, অফকোর্স আই অ্যাগ্রি টু জয়েন এ স্পেশাল প্রোগ্রাম অ্যাজ এ ভলেন্টিয়ার, তাই না? তো এখন বলছে ইফ ইউ অ্যাগ্রি দেন রাইট এ স্যাম্পল ইমেল কাভার লেটার টু জয়েন দ্য। এটা ইমেলে লেখার কথা বলা হয়েছে, যে ইমেলে আপনি কীভাবে কাভার লেটার লেখার কথা বলা হয়েছে। কাভার লেটারও অনেকটা এই মানে চিঠি লেখার মতো। আগে তো চিঠি লিখতাম আমরা, তাই না? তো এখন ইমেলে লিখি। এখন ইমেলে যে অ্যাটাচমেন্ট দেই আমরা, অ্যাটাচমেন্ট ইমেলে কিন্তু ধরেন আপনার একটা অ্যাটাচমেন্ট ভিডিও দিতে পারি, ছবি দিতে পারি, কোনো ডকুমেন্ট দিতে পারি, পিডিএফ ফাইল দিতে পারি। এর যখন আপনি তা দিবেন, তা বাদেও কিন্তু মেসেজ বডিতে কিছু লিখতে হয়। সেই মেসেজ বডিতে লেখাটাকে ইমেলের কাভার বডি আমরা বলি। সেই কাভার বডিটা কেমন করে লিখবেন সেটাই বলা হচ্ছে। ইয়েস, আই অ্যাগ্রি টু জয়েন স্পেশাল প্রোগ্রাম অ্যাজ এ ভলেন্টিয়ার। Here is a sample email cover letter to join special activities to describe my ability and experiences to work as a volunteer. এই কাভার লেটারে দেখেন এর মতো করে লেখা না, সুন্দর করে একবারে অনেকটা আমাদের চিঠি লেখার মতো। ডিয়ার স্যার, আই এম ইন্টারেস্টেড টু টেক দ্য অপরচুনিটি অফ ওয়ার্কিং এজ ভলেন্টিয়ার অ্যাট দ্য ওল্ড এজ হোম। এইভাবে শুরু করা আছে। দেখেন একবারে সেম কোয়েশ্চেনটা কি আসলে
রাইটের লেটারের মতো না? রাইটের বুঝতে পারছি letter. একদম লেটারের মতো। Get সময়ও বই পড়ি নাই, আয়ের সময় বই পড়ি নাই। এই প্রশ্নটা আপনাদের খুব ভালো একটা কাজে লাগবে। ইমেল কাভার এইটা দেখে মানে ভয় পেয়ে যাবেন না যে ইমেল কাভার লেটার তো কোনোদিন লেখিনি বাবা, তাই না? ভয় পাবেন না। স্যার বানিয়ে দেখতে পারবো। হ্যাঁ, এখন তো একটা ধারণা হলো না? এখন ধারণা হলো। এই হোয়াট আর দ্য বেনিফিটস অফ ভিজিটিং নিউ প্লেসেস? নতুন জায়গা মানে দেখলে কি সুবিধা হয়? নতুন কি সুবিধা? হ্যাঁ, নতুন জায়গা দেখার যে হ্যাঁ অ্যাডভান্টেজ বা হুম, এনরিচ আওয়ার নলেজ, রিমুভ মনিটর, তাই না? এনরিচ আওয়ার নলেজ আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে, রিমুভ মনোটনি একঘেয়েমি দূর করে, গিভস এন্টারটেনমেন্ট আনন্দ দেয়, রিফ্রেশ মাইন্ড মনকে সতেজ করে, ফুল মাইন্ড উইথ ভেগর নতুন ই করে, experience, প্রোভাইড অ্যান অপরচুনিটি টু গ্যাদার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। হুম, তাই না? জি স্যার। হুম। তাহলে আমরা হুম এগুলো এগুলো তো আর কোনো একেবারে পয়েন্ট না যে আপনাকে একদম এগুলোই লিখতে হবে, আপনার ইচ্ছা মতো লিখবেন, এখান থেকে আইডিয়া নেবেন। হ্যাঁ, ঠিক আছে। ডু ইউ থিঙ্ক ইট ইজ ইম্পর্টেন্ট টু টেল চিলড্রেন স্টোরিজ? আপনি কি মনে করেন এই যে ছেলে মেয়েদের বা শিশুদের স্টোরি, গল্প পড়ে শোনানো দরকার, গল্প বলা দরকার, মানে গল্প বলার গুরুত্ব আছে কি? আমাদের যে আমাদের অফকোর্স। অফকোর্স। হোয়াই অর নট হোয়াই, কেন এবং কেন নয়? গিভ রিজন ইন ফেভার ইউর ওপিনিয়ন। আপনি তো অফকোর্স বলবেন, তার মানে ইয়েস নাকি? ইয়েস বলবেন, হোয়াই হয় ইয়েস না। অফকোর্স। এটা না বললে তো নেগেটিভ কথা লিখতে হবে। এটার মেন কথা হচ্ছে স্টোরিজ হেল্প টু দ্য ডেভেলপ এ চাইল্ড ইমাজিনেশন। চাইল্ড ইমাজিনেশন মানে কি? শিশুদের কল্পনা শক্তির কথা বলা হচ্ছে। কল্পনা শক্তির বিকাশ করবে, তাই না? এই যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ। শিশুর কল্পনা শক্তির বিকাশের জন্য স্টোরিজ কি করে? হেল্প করে, তাই না? স্যার কল্পনা ইংলিশটা আরেকবার বলেন তো স্যার। আপনি দেখতে পাচ্ছেন না স্ক্রিন? স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না স্যার, আমি দেখি নাই। কেন? স্ক্রিন দেখাচ্ছি তো আমি। ডেভেলপ এ স্যার চাইল্ড আমারটা দেখা যায়। ইমাজিনেশন, ডেভেলপ এ চাইল্ড ইমাজিনেশন, মানে চাইল্ড ইমাজিনেশনটা হচ্ছে কল্পনা শক্তির কথা বলছে। বাই ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়াজ ইনটু দেয়ার ওয়ার্ল্ড, আইডিয়াজ অ্যাবাউট ফ্যান্টাস্টিক্যাল ওয়ার্ল্ড, our planets, different point in time and invented characters. It encourages the children realize they can and should imagine anything they want. It creates magic and sense of wonder at a world. Stories teach us এই যে এই ধরনের কিছু কিছু বানান আপনাদের আছে, এগুলো একটু দেখবেন। তো যাই হোক, এইগুলো আপনারা আপনাদের মতো করে এখানে যেমন বলা হচ্ছে যে বাই টেলিং স্টোরি উই ক্যান এনরিচ চিলড্রেন ভোকাবুলারি ক্যাপাসিটি। এটা খুব গুরুত্বপূর্ণ না? এনরিচ চিলড্রেনস ভোকাবুলারি ক্যাপাসিটি, শিক্ষার্থীদের শব্দ সম্ভার, মানে অর্থাৎ তাদের অনেক ধরনের শব্দ সম্পর্কে তাদের কি হয়, একটা ওয়ার্ড স্টক আমরা যেটা বলি তার তৈরি হয়ে যায় এখন। এটা থেকে হয়। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্র্যাডিশনাল মডার্ন স্টোরি? ট্র্যাডিশনাল স্টোরি এবং মডার্ন স্টোরি সম্পর্কে তাদের কি, মানে পার্থক্যটা এটা আর কি। এটা এটা খুব, এই ধরনের প্রশ্ন খুব যে বেশি হয় তা না, হঠাৎ হয় আর কি। হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি অফ লায়ন অ্যান্ড মাউস? এই যে লায়ন অ্যান্ড মাউস, ইঁদুর এবং সিংহর যে গল্প, এটা আমরা কে না জানি না? এটার মোরালটা আমাদেরকে বলা হয়েছে যে এটার মোরালটা আপনার করবেন। এই যে মোরালটা, মার্সি ব্রিং ইটস রিওয়ার্ডস অ্যান্ড দ্যাট দেয়ার ইজ নো বিং সো স্মল দ্যাট ইট ক্যান নট হেল্প দ্য গ্রেটার।
আর একটা বলা হচ্ছে এভরিথিং হ্যাজ ইটস ওন ভ্যালু। হোয়াট ডু ইউ মিন বাই লিজার টাইম? এবং অনেক প্রশ্ন আছে এখানে দেখেন 11-12। এই প্রশ্নগুলো কমন, যেমন হোয়াট ডু ইউ মিন বাই স্টাডি ট্যুর, এটাও এর আগে আলোচনা হয়েছে। হোয়াট ইজ স্টাডি ট্যুর, একই সেম টাইপের কোয়েশ্চেন। তবে আমরা এখানে কিন্তু দেখলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে এটাতে। 4 নম্বরে অনেক বেশি এখানে প্রশ্ন আছে। এই প্রশ্ন যদি পড়া থাকে, যেভাবেই প্রশ্ন করুক আপনার মানে আপনি কমন পাবেন। এই ইউনিটের প্রশ্ন অনেকভাবে স্যার হুম স্যার হুম শুনতে পাচ্ছি, প্লিজ বলেন। স্যার ইমেইলের একটু শুনতে পাচ্ছি না, হয়তো আপনার ওখানে নেটওয়ার্ক সমস্যা আছে। পরে আমি শুনবো আপনার কথাটা। নেক্সট, হাসান স্যার বা সুব্রত স্যার লাইনে আছেন? স্যার বলেন স্যার, শুনতে পাচ্ছি। বাবুল স্যার আছেন? বাবুল স্যার? স্যার আমি লাইনে আছি স্যার, সুব্রত স্যার। ও আচ্ছা, দেখা যাচ্ছে না স্ক্রিন? স্যার নেটের সমস্যা। হ্যাঁ স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে স্যার। হুম, যাচ্ছে স্যার। আচ্ছা। তাহলে আমরা কিন্তু 4 নাম্বার ইউনিটে দেখেন অনেক প্রশ্ন কিন্তু আছে এখানে, হ্যাঁ। 4 নাম্বার ইউনিটের প্রত্যেকটা প্রশ্নই বেশ ভালো, দু একটা প্রশ্ন ছাড়া। এমনি এই প্রশ্নগুলো কিন্তু একটু থরলি যদি পড়েন আপনারা, হ্যাঁ, আমার মনে হয় যে আপনারা একটু লিখতে পারবেন, আর কি, সমস্যা হবে না। তো আমরা 4 নাম্বার ইউনিট থেকেও বেরিয়ে যাই। এবার আমরা 5 নাম্বারে যাই। লাস্ট ইউনিট আমাদের আর 10 মিনিট লাগবে, 10 বা 15 মিনিট লাগবে। এই 4 নাম্বার ইউনিট আর 5 নাম্বার ইউনিট আমি বলেছিলাম এটা একটা ইউনিট করলেই হতো, ইউনিট কমাই দিয়ে একই টাইপের, মানে ইউনিট দুটো কিন্তু প্রায় টপিকে খুব একটা ভ্যারি করে না। যেমন হোয়াই পিপুল ওয়ান্ট টু ট্রাভেল, ট্রাভেল মানুষ কেন করে, এটা একই মানে ওই টাইপের। রাইট 4 সেন্টেন্সেস অন ইউর লাস্ট সেলিব্রেটিং ইউজিং পাস্ট ফর্ম। এখানে পাস্ট ফর্ম ব্যবহার করে আপনার একটা সেলিব্রেশন, আপনি হয়তো একটা সেলিব্রেশন করছেন, কোনো একটা উৎসব করেছেন, সেই উৎসবে বা বেড়াতে গিয়েছিলেন, যে কোনো একটা আপনার দিনকে, বিশেষ দিনকে উদযাপন করেছেন, পাস্ট ফর্মে বলা হয়েছে। যেমন এখানে বলা হচ্ছে দেখেন, আই লাইক টু গ্যাদার এক্সপিরিয়েন্স ফ্রম ট্রাভেলিং। উনি এখানে সেলিব্রেশনটা বলতে আমি ট্রাভেলিংটাকে মিন করে এখানে বলা হচ্ছে আই লাইক টু গ্যাদার এক্সপিরিয়েন্স ফ্রম, আমি ট্রাভেলিং করে আমার জ্ঞান মানে অভিজ্ঞতার ঝুলি বাড়াই আর কি, সোজা কথা। লাস্ট ইয়ার আই ওয়াজ সেলিব্রেটিং মাই হলিডেজ ভিজিটিং কক্সবাজার, গত বছর কক্সবাজার ভ্রমণ করেছি, তা বলতেছে। আর দ্য লার্জেস্ট সি বিচ ইন দ্য ওয়ার্ল্ড, যেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বৃহৎ সি বিচ। ইনস্টেড অফ স্টেইং ইন এ হোটেল, হোটেলে থাকেনি, আই স্টেড উইথ ওয়ান অফ মাই ওল্ড ফ্রেন্ড, বন্ধুর বাড়িতে ছিলাম, পুরনো বন্ধু আর কি। মানে এখানে বেশ লাকি মানুষ, আমাদের তো হোটেল ভাড়া করে থাকা লাগে না। ইট ওয়াজ সো মাচ ফান অ্যান্ড লিটল বিট লাইক মাই ওল্ড লাইফ, মনে হচ্ছে পুরানো দিনের কথা মনে হচ্ছিল আর কি। যাই হোক, তো এখানে বলা হচ্ছে পাস্ট ফর্ম ব্যবহার করা, কিন্তু মেইন ফ্যাক্টর ইয়ে না। লাস্ট ইয়ার আই ওয়াজ, পাস্ট ফর্ম ব্যবহার করা হয়েছে এখানে। তারপরে এখানে দেখেন ইট ওয়াজ পাস্ট ফর্ম, উই ডিড, ডিড, ওয়াজ, পাস্ট ফর্ম ব্যবহার করতে বলা হয়েছে, মনে রাখবেন, ঠিক আছে। ইট ওয়াজ, স্যার প্রতিটি সেন্টেন্সে পাস্ট ফর্ম ব্যবহার করব না স্যার? হ্যাঁ প্রতিটা ফর্মে, কারণ আপনাকে এখানে বাধ্য করে দিয়েছে ইউজিং পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম বলতে আপনি পাস্ট সিম্পলও বলেনি, পাস্ট কন্টিনিউয়াসও বলেনি, পাস্ট পার্টিসিপলও বলেনি, পাস্ট হইলেই হলো, ঠিক আছে। ওই অ্যানসার পুরোটাই পাস্ট দিয়ে হবে। হ্যাঁ, মানে আপনি পাস্ট সিম্পলও হইতে পারে, পাস্ট পারফেক্টও হইতে পারে, পাস্ট কন্টিনিউয়াসও হইতে পারে, বুঝতে পারছেন? যে কোনো মানে আপনার ঠিক আছে। যে কোনো স্টাইলে আপনি লিখতে পারেন। এই প্রশ্নটা আপনাদের আলাপ করেছিলাম, হোয়াট ইজ পাস্ট টাইম, পাস্ট টাইম কি। এই পাস্ট টাইম বানানটা এখানে কিছু কিছু জায়গায় ভুল হয়ে যাচ্ছে। এ পাস্ট টাইম ইজ ইজ এনি, এখানে কিন্তু আমাদের বইতে এই বানানটা ভুল আছে, বুঝলেন।
মানে কোথাও 5 টাইম এরকম আছে, কোথাও 5 টাইম করে দিয়েছে, এটা মানে দুই রকম আছে বইতে। তো এটা হলো অ্যাকচুয়াল বানানটা, মনে রাখবেন 5 টাইম আলাদা হবে না কিন্তু, এটা মনে রাখবেন, এইরকম হবে না, এরকম হয়ে 5 টাইম এরকম আলাদা না কিন্তু, এটা কিন্তু একটাই শব্দ 5 টাইম, বুঝতে পারছেন? টাইম পাস যেটাকে আমরা বলি। One word. হ্যাঁ, এই যে এখানেও ভুলটা আছে, 5 টাইম। তো এইটা মনে হয় ওয়েবসাইটেও একটু ভুল থাকতে পারে, আপনারা ওখান থেকে একটু চেক করে দেখেন, হ্যাঁ, লেখার সময়। এখানে আমি ইয়া থেকে দেখাচ্ছি। Past time আলাদা করে দিলে অর্থ আলাদা হয়ে যাবে। হুম হুম, মানে আলাদা হয়ে যাবে, হ্যাঁ। না, প্রশ্ন করা হয়েছে 5 টাইম নিয়ে আপনাকে, হোয়াট ইজ 5 টাইম। আচ্ছা, তাহলে আপনি এটা, এটা কিন্তু এত বড় হবে না উত্তর, এই একটু এতটুকু দিলেই হবে, বুঝছেন? এই অল্প দিলেই হবে, এত কিছু লেখার দরকার নেই, এনে জাস্ট লেখা হয়েছে তাই। রাইট 5 সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ অ্যান্ড জিরান্ট, এটা আমি ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করেছিলাম, মনে আছে কি? ইনফিনিটিভ এবং জিরান্ট কি খুব ভালোভাবে আলোচনা করেছিলাম, কাজে আমি এখানে আর বলছি না আসলে। মানে কোথায় ইয়া হবে, এই যে লাইকের পরে, মানে এই যে কোন এর পরে এই যে টু ইনফিনিটিভ হবে, আর কখন জিরান্ট হবে, অর্থাৎ এই যে জিরান্ট, এই যে লাভ রাইটিং, দেখতে পাচ্ছেন? Used to infinity. হ্যাঁ Used to infinity. হ্যাঁ, ইনফিনিটিভ। রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ইউর পাস্ট হ্যাবিট ইউজিং ইউজ টু। এই ইউজ টু অতীতের অভ্যাস বোঝাতে ব্যবহার হয়, তাই না? ইউজ টু ব্যবহার করে আপনাকে 4টা অতীতের অভ্যাসকে মানে বলতে হবে, অতীতে করতে না এমন একটা জিনিসকে ইউজ টু, এটা তো অটোমেটিক্যালি ইউজ টু ব্যবহার করতে হয়। Used to. I get up. I used to rise early in the morning. এই যে অনেকগুলো আছে, এই যে ইন মাই চাইল্ডহুড আই ইউজ টু ইট, তাই না? বলা আছে আই ইউজ টু বাই, মাই ফাদার অ্যান্ড রিলেটিভ ইউজ টু বাই, এই দেখেন সব জায়গায় ইউজ টু ব্যবহার করা হয়েছে, মনে রাখবেন ইউজ টু। এই ধরনের দু একটা প্রশ্ন, এক একটা প্রশ্ন কিন্তু গ্রামাটিক্যাল ফর্মকে হাইলাইট করে, এটাই আসবে নাকি হ্যাভ টু ভার্ব আসবে নাকি ওই যে সুপারলেটিভ ফর্মের ওটা আসবে, এরকম একটা না একটা গ্রামাটিক্যাল ফর্ম সাধারণত কোশ্চেনে রাখা হয়, বুঝছেন? কিংবা ওই যে ইনফিনিটিভ বা জিরান্ডের যেটা আছে, এরকম বলতে আসতে পারে এক একটা প্রশ্ন, কোনটা আসবে এটা বলা যাবে না। তো এইরকম একটা একটু মনে রাখবেন একটু বিষয়টা। অ্যাডভান্টেজ অফ ফটোগ্রাফি, প্রশ্নটা দেখেন আমরা একটু, বলা হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য অ্যাডভান্টেজ অফ ফটোগ্রাফি। ফটোগ্রাফির এই প্রশ্নটা আসতে পারে, এই প্রশ্নটা অতীতে কখনো আসেনি মনে হয়, তবুও আমি এটাকে ইনক্লুড করেছি, যে প্রশ্নটা আসার মতো, যেহেতু ফটোগ্রাফি নিয়ে একটা চ্যাপ্টার এবার নতুন যুক্ত হয়েছে, কারণ আগে কিন্তু এই চ্যাপ্টারটা ছিল না, বুঝতে পারছেন? মানে ডাইরেক্ট এইভাবে ছিল না, কাজে এই প্রশ্নটা আসা মানে এই কারণে আসে নাই, কিন্তু এবার যেহেতু নতুন আসা হয়েছে এই জন্য আমি এটাকে ফোকাস করেছি যে ফটোগ্রাফি নিয়ে এই প্রশ্নটা। কি হয়েছে? হ্যাঁ, একটু মিউট রাখবেন, হ্যাঁ একটু মিউট রাখবেন, তাহলে ভালো ইয়ে আসবে। ম্যাডাম একটু বাচ্চাদের সাউন্ড আসতেছে, দয়া করে একটু সবার শুনতে অসুবিধা হচ্ছে, মিউট করে দেন। ফটোগ্রাফি ক্যান বি, দেখেন অ্যাডভান্টেজ অফ ফটোগ্রাফিতে বলা হচ্ছে ইনক্রিজ আওয়ার সোশ্যাল অ্যাওয়ারনেস, এটা এই মেন ফোকাস, কিন্তু এইগুলো মনে রাখবেন, এগুলো মুখস্থ রাখার বিষয় না, জাস্ট অ্যাডভান্টেজ অফ ফটোগ্রাফি কী হচ্ছে, ইনক্রিজ আওয়ার সোশ্যাল অ্যাওয়ারনেস। তারপরে কি হচ্ছে, কেমন করে করতেছে, এই যে সাচাজ পলিউশন, ব্যাড ইম্প্যাক্ট, চাইল্ড লেবার, ডাউরি প্রবলেম, এগুলো আমাদের প্রবলেমগুলোকে তুলে ধরে না, সোশ্যাল মানে সামাজিক সচেতনতা তৈরি করা যায় ছবি তুললে, কিন্তু পাওয়া যায় যে একটা জায়গায় ধরেন আপনি ইটভাটায় একটা বাচ্চা কাজ করতেছে, ওই ছবিটা যদি ফটোগ্রাফিতে তুলে একটা পেপারে দিয়ে দেওয়া যায়, বুঝতে পারতেছেন কি ঘটনা ঘটবে?
মানে ওই ভাটার মালিক কিন্তু অটোমেটিক্যালি একটা আইনের আওতায় চলে আসবে। তার মানে কি অ্যাডভান্টেজ না এটা ফটোগ্রাফির, যেটা মুখে বলেও বোঝানো যাবে না। এইরকম বলা হচ্ছে যে এই ইমেজ আর ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, মানে এটা হচ্ছে বৈশ্বিক ভাষার মতো কাজ করে। যে কোনো একটা ছবি একটা জায়গায় মনে করেন যখন একটা দুর্ঘটনা ঘটে, ধরেন সমুদ্রে একটা শিশু পড়েছিল, ইরানের একটা শিশু মনে হয় যে ইয়া থেকে পার হয়ে আসছিল, ওই যে মিডল ইস্টের কী যেন একটা ঘটনা, একটা ছোট বাচ্চা সমুদ্র তীরে মরে পড়েছিল, ওটা ছবিটা তুলছিল, ওই ফটোগ্রাফার তো বিশ্বে অন্য জায়গায় পৌঁছে গেছে। ওই ছবিটা কি হচ্ছে বলা লাগে না, একটা মানুষ হতদরিদ্র মানুষ রাস্তায় শীতে হয়তো শীতবস্ত্র নাই, ঘুমিয়ে আছে স্টেশনে, তাহলে একটা স্টেশনের ছবি যদি তোলা যায় কি হয়, তাহলে কিন্তু বোঝাই যায় ওই ল্যাঙ্গুয়েজ এটা দেশের না বিদেশের, ফটোগ্রাফারকেও কিছু বলতে হয় না। এটা এই জন্য বলা হচ্ছে ইমেজ আর এ ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ। এরকমভাবে আপনারা জিনিসগুলো একটু মানে নিজেরা একটু ইয়া করবেন। 7 নাম্বার, স্যার এগুলো দেওয়া যাবে না, মার্ডার? হ্যাঁ আপনি গুছায় লিখবেন। এটা আমি আরো পয়েন্ট ছিল, আমি এখানে জাস্ট একটু দুটো বললাম আর কি। এই যে যেমন ক্যান প্রিজার্ভ রেকর্ড আওয়ার হিস্টোরি, যেমন আপনি যদি এখন একটা মানে কোনো একটা ঘটনা, যেমন রানা প্লাজা, ধরেন রানা প্লাজার যে বিল্ডিংটা ধ্বংস হয়েছিল, ওই ছবিটা ইতিহাসের অংশ হয়ে যাবে না? আমাদের 71-এ যে পাকিস্তানি বর্বরদের যে অত্যাচার, সেটা আপনি হয়তো মুখে বললে অনেকে নাও বিশ্বাস করতেন, সে সময়ের ভিডিও ফুটেজ আছে, ছবি আছে, দেখলে বোঝা যায় না? এগুলো এই জন্য প্রিজার্ভ রেকর্ড অফ আওয়ার হিস্টোরি। হ্যাঁ, এই জিনিসগুলো। আমার এই দুইটা এই যে এটা জিরান্ডার ইয়ার ইনফিনিটিভ এর কথা প্রশ্ন এখানে ভালো মতো দেয়া আছে, দেখেন। এই 7 নাম্বার পয়েন্টটা পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এটা ক্লাসে একটু ভালো করে আলোচনা করেছিলাম, আপনার মনে আছে হয়তো, উত্তর দেওয়া আছে এখানে। তো এইগুলো আপনাদের এই 5টা ইউনিট আজকে আলোচনা করলাম। আমি নেক্সট ডেতে আপনার 6, 7, 8, 9 এই 4টা হয়তো আর একটা সেকেন্ড ক্লাস নেব, কোশ্চেনগুলো রেডি করে করবো। তার আগ পর্যন্ত আপনাদের প্রতি অনুরোধ আমার যে আপনারা অবশ্যই কি করবেন, আপনার মোবাইলে, আমি এখন এখন একটু দেখবেন যে মোবাইলে আপনারা কি এখন ব্রাউজ করতে পারেন? মোবাইলের যে ব্রাউজারে গিয়ে আপনারা আইসিটি হোমটেক লিখে সার্চ দিবেন, গুগল সার্চ দিলেও হবে। আপনারা এখান থেকে দেখে নিয়ে আপনারা নোটগুলো করেন। তাছাড়া গ্রুপেও দেওয়া আছে, গ্রুপেও আছে। আর যারা পারেন ইচ্ছা করলে একটু সুব্রত স্যার বা স্যাররা আছেন না, হাসান স্যার বা স্যার, আপনারা ইচ্ছা করলে এক একটা ক্লাসের লিঙ্কও দিয়ে দিতে পারেন। যেমন আমি এখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখেন এটা লিখে সার্চ দিলেও আপনি দেখবেন এখানে পাবেন। এখন আপনারা একটু বলেন, আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি দুইটা ইয়াতেই, এই লিঙ্কগুলো আপনারা ক্লিক দিলে আপনারা পেয়ে যাবেন। এখন একটু বলেন আপনাদের আজকের ক্লাসে কি কোনো মানে কার্যকরী মনে হচ্ছে, যে কোনো কাজ হলো নাকি, না এমনি সময় নষ্ট হলো? একবার রিফ্রেশ হ্যাঁ, we have to beneficial আচ্ছা। ইংলিশ ক্রিকেটটা আমাদের হইতো স্যার, খুব ভালো হইতো স্যার। পিকে আলোচনা স্যারকে আমি বলবো যদি স্যার করেন আর কি, পিকে নাহলে যদি পরীক্ষা শেষের দিকে পারি, এসকে শেষ হলে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, নোট করা হলে লিঙ্কগুলো দেবো, লিঙ্কগুলো দেখে না। আর স্যারকে না হলে একটু রিকোয়েস্ট করেন, স্যারও যদি নেই আর কি। হ্যাঁ, আর তাছাড়া আমাদের ওয়েবসাইটে কিন্তু পিকেও আছে, দেখেন এই দেখেন স্যার, এই যে পিকেও দেওয়া আছে, দেখেন এই যে ইংলিশ পিকেও নোট আছে, আরও দেওয়া হবে। হ্যাঁ স্যার, আমি মাহবুব আলম বলছিলাম, সদরুল স্যার। জি স্যার বলেন। স্যার, আমি কারুকলাম কাজ আপনার স্যার সেইটা
আচ্ছা, একটু সবাই কথা বলতেছে তো, একটু মাইক্রোফোন অফ রেখে বলতে হবে, বোঝা যাচ্ছে না। তা ওই আপনার যে অফিসের ছেলেটা ছিল স্যার, ও একটা চিরকুটে কাগজে লিখে নিয়েছে, এখন ওইটা পাইপের কিনা শর্ট পুরো স্যার, ভাবো হলো। আচ্ছা, দেখবো নি, সমস্যা নাই, দেখবো নি, দিলে জমা হবে। হ্যাঁ, আমি ওটা এখনো চেক করি নাই, চেক করবো স্যার। কারুকলার কাজ যারা জমা জমা দিয়েছেন ইনশাল্লাহ চেক করে আমি জানাবো নি পরে। অত টেনশন করার কারণ না, আছেন তো আপনারা স্যার আমাদের। আমি এই স্যার দেখেন, আমি কারুকাজ জমা দিয়ে আসছি স্যার, অ্যাসিস্ট্যান্টকে। বুঝতে পেরেছি। হুম, জমা দেওয়ার সময় আছে কি স্যার? হ্যাঁ, আচ্ছা স্যার দেখেন। আপনাকে একটা পাখা বানিয়ে দিয়েছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই দেখেন, পিকেরও নোট দেওয়া হয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, দেওয়ার সময় আছে তো। পিকেরও নোট দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে, অসুবিধা নাই। এটার লিঙ্কটাও দিয়ে দেওয়া হচ্ছে, আমি এসকের লিঙ্ক দিয়ে দিচ্ছি পুরাটা। তা আশা করি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। হ্যাঁ, আপনারা একটু কাজে চেষ্টা করবেন যাতে এগুলো এখন থেকে একটু পড়াশোনা করেন, বিশেষ করে ইংলিশ আর ম্যাথ, এই দুটো সাবজেক্ট একটু মানে একটু আগে ভাগে পড়াশোনা শুরু করেন, ঠিক আছে? ইংলিশ আর ম্যাথ। কম্পিউটার টেকনিক করে পরীক্ষা আমাদের হতে পারে। আর পরীক্ষা কি স্যার ফেব্রুয়ারিতে হওয়ার সম্ভাবনা আছে স্যার? পরীক্ষার তো এখনো রুটিন দেয়নি, ফেব্রুয়ারিতে দেবো বলছে কিন্তু এখনো তো রুটিন করে নাই। হ্যাঁ, রুটিন যদি করে তাহলে আমরা তখন হয়তো বা চেষ্টা করব জানাতে। রুটিন আমরা যতদূর আমরা এখনো ক্লিয়ার পাইনি, তো কোভিড পরিস্থিতি ভালো না হলে তো পরীক্ষা পিছাবে, বুঝতে পারছেন? রুটিন যদিও দিয়ে থাকে, যদি দেয় এমনও হয় যে আমাদের কর্তৃপক্ষ রুটিন দিয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে কোভিড পরিস্থিতি ভালো না, তাহলে কিন্তু আপনার পরীক্ষা তবুও পিছাবেন, অসুবিধা নেই। এটা নিয়ে আপনারা নর্মাল কাজগুলো করতে থাকেন, ঠিক আছে? নর্মাল কাজগুলো করতে থাকেন। এই যে আমি লিঙ্কটা দিয়ে দিলাম ক্লাসের, এই যে এখানে আজকে যেগুলো আলোচনা হলো সেগুলো সবই এই লিঙ্কে পাবেন, ঠিক আছে? এটা কোন শিফটে দিলাম, স্যার কোথায় স্যার? দিচ্ছি, এই যে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। শুধু ব্যাটারি যুক্ত চার্জার দিতে নিয়ে আসুন লাগবে। চল চল চল। আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হ্যালো স্যার। হুম, স্যার হ্যাঁ স্যার, বলেন স্যার। স্যার কারুকাজে স্যার আমরা ওই ছবি আঁকানো খাতার মধ্যে খেজুর পাতা দিয়ে ছোট্ট পাটি ওখানে লাগাই দিছি স্যার, আর বাঁশের পাখা তৈরি করছি স্যার, ওটা কি ওই গণপতিকে দিতে হবে স্যার? গণপতিকে দিবেন কেন? স্যার গণ ওটা কোথায় জমা দিব স্যার গণপতি কালকে? ওই যে আলো, লম্বা এদেরকে দিবেন। হ্যালো স্যার, ও স্যার পাখার উপরে কি প্রথম শিফট, রোল নাম্বার, নাম আর নির্দেশনা আপনার ওইটা লিখে দিব স্যার? না, ওদের নাম লেখাই দিবেন।